আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? সবাই একটু দেখো তো হচ্ছে দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। আজকে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আহ, প্রথম দিকে হচ্ছে তোমরা একটু জাস্ট দেখো যে স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? স্লাইডটা যদি দেখতে পাও তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আহ, দেখো যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? তো আশা করি দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য। সো যারা যুক্ত হয়েছো দ্রুত হচ্ছে একটু জানাও যে সাউন্ডটা পাচ্ছ কিনা, ঠিক আছে? সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। হ্যাঁ, যে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা একটু ক্লিয়ার পাচ্ছ কিনা এটা একটু জানাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো সবাই দেখো যে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছ কিনা। ওকে, সো দেখো আজকে হচ্ছে এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের যে হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কিন্তু হচ্ছে আমরা সম্পূর্ণ হচ্ছে চ্যাপ্টার একদিনে শেষ করতেছি না। একটা চ্যাপ্টারকে ভেঙে ভেঙে যত সুন্দরভাবে তোমাদের সামনে হচ্ছে অ্যাপ্লাই করা যায়, যত সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো যায় সেভাবে কিন্তু করানো হচ্ছে ক্লাসগুলা। খুব বেসিক থেকে খুব কনসেপ্ট বেসড কিন্তু ক্লাস হচ্ছে তোমাদের, ঠিক আছে? তো যারা যারা হচ্ছে দেখতে পাচ্ছ তারা একটু জানাও একটু। হ্যাঁ, আর কথা শুনতে পাচ্ছ কিনা এটাও আমাদেরকে একটু কমেন্ট করে জানাও, তাহলে হচ্ছে আমি মূল ক্লাসের আলোচনায় চলে যাব, ঠিক আছে? তোমরা জানো হচ্ছে আমাদের এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন 7:30 হচ্ছে আমরা 4টা ক্লাস হচ্ছে ফ্রিতে রাখছি, যাতে তোমরা আসলে আমাদের ক্লাসটা দেখে বুঝতে পারো যে আসলে ক্লাসের কোয়ালিটি কেমন হচ্ছে আর কি। সো বেশি কথা বলবো না, আমরা শুরু করে দিব হচ্ছে আজকের ক্লাস। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসের জন্য আমাদের এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র হচ্ছে যে তোমাদের একটা না, অনেকগুলো ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, তারপরে হচ্ছে দেখো তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, তারপর খুলনা, সাস, জিএসটি, এগ্রি জিএসটি, আদার্স সকল ভার্সিটির জন্য আসলে ক্লাসটা, ঠিক আছে? সকল ভার্সিটির উপর বেস করে এই ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে। আর প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাসের প্রথম পর্ব 1 নিয়ে হচ্ছে আমি যুক্ত হয়েছি তোমাদের মহসিন মিশু ভাইয়া। সো আজকে এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের প্রথম পর্ব নিয়ে হচ্ছে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো কারা কারা দেখতে পাচ্ছ একটু জানাও। হ্যাঁ, এবং সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো সেটাও জানাতে ভুলিও না আমাদের। হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে? ওকে, দেখো তাহলে যে হচ্ছে তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই, ঠিক আছে? ওকে, অলরাইট স্যার, ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই এখনই, আর বেশি কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখানে আমাদের স্লাইড দেওয়া আছে, বাট স্লাইড থেকে আমি বেশি তোমাদেরকে লিখে লিখে পড়াবো, ঠিক আছে? লিখে লিখে পড়াবো এবং তোমরা আমার সাথে একটু পার্টিসিপেট করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু বেশি বেশি লিখে লিখে পড়াবো, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমি প্রথম যেই আলোচনাটাই আমি তোমাদের সাথে যাব সেটা হচ্ছে, তার জন্য আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। ওকে, ওকে, প্রথমে হচ্ছে আমরা দেখব যেই আলোচনাটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি আমরা, তাই না? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে আমাদের জানতে হবে যে মোট পর্ব কয়টা ভাইয়া, ঠিক আছে? মোট পর্ব কয়টা এটা আমাদের জানতে হবে আগে, ঠিক আছে? মোট পর্ব কয়টা? সো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারে তোমরা সবাই হচ্ছে কি করবা একটু বলো? নোট করবা, ঠিক আছে? সবাই কিন্তু একটু নোট করবা, ঠিক আছে? ক্লাসে নোট করবা এবং নোটগুলো হচ্ছে আমাদের ইসে হচ্ছে কি করবা বলো? পোস্ট দিবা। আচ্ছা, তো সুন্দর মতো নোট করবা, সুন্দর মতো ক্লাস করবা, ইনশাআল্লাহ বায়োলজিতে হচ্ছে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, তো চলো ঠিক করি তাহলে। প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এটা মনে হয় একটু দেখা যাচ্ছে না, তাই না? ওকে,
ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসটা। তো এখানে প্রথম যে কথাটা হচ্ছে, আসসালামু আলাইকুম জানাচ্ছ অনেকে, ওয়ালাইকুম আসসালাম, কে কোথা থেকে দেখতেছো এটা একটু জানাও, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম যেই ব্যাপারটা আমরা এখান থেকে খেয়াল করব যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস, এখানে টোটাল মোট কয়টা পর্ব থাকে। সো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট কয়টা পর্ব থাকে, এটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে মোট পর্ব কয়টা থাকে। অনেকে এই জায়গাটাতে কিন্তু একটু ভুল করো, যে মোট পর্ব কয়টা বলতে যে তোমরা এখানে অনেকে ভুল করবো। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাই হচ্ছে মোট কয়টা পর্ব থাকে, ঠিক আছে। তো তোমরা সবাই হচ্ছে এটা একটু অ্যান্সার দাও যে 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 মোট কয়টা পর্ব থাকে। হ্যাঁ, মোট কয়টা পর্ব থাকে এটা একটু সবাই ইয়ে করো। ওকে, ঠিক আছে ঠিক আছে মন, ঠিক আছে। ওকে ভাইয়া, বোর্ড একটু বেশি জুম হয়ে গেছে উপরের, হ্যাঁ উপরে লেখা ঠিক হয়ে গেছে। ওকে, এখন দেখো। আচ্ছা, এখন দেখো তাহলে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব থাকে কয়টা, বলো ভাইয়া, মোট পর্ব থাকে কয়টা? কমেন্ট করো তো, মোট পর্ব কয়টা থাকে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে, টোটাল মোট কয়টা পর্ব থাকে, এটা একটু সবাই কমেন্ট করো। সবার কমেন্ট আমি দেখতে চাচ্ছি। দেখো অনেকেই বলবা হচ্ছে কি, অনেকেই এখানে কমেন্ট করবা যে ভাইয়া মোট পর্ব হচ্ছে 9টা। বাট তুমি যদি বলে থাকো যে ভাই মোট পর্ব 9টা, এটা একদম ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার? মোট পর্ব থাকে হচ্ছে এখানে 33টা। কয়টা পর্ব থাকে ভাইয়া? মোট পর্ব থাকে 33টা। তাহলে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব থাকে কয়টা ভাইয়া? 33টি পর্ব থাকে মোট। তাহলে যদি কখনো প্রশ্ন আসে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস, এখানে মোট পর্ব কয়টা, তাহলে মোট পর্ব হচ্ছে 33টা, ঠিক আছে। ওকে, তার মধ্যে যদি বলে মেজর পর্ব কয়টা, মেজর পর্ব কয়টা, ঠিক আছে, যদি বলে মেজর পর্ব কয়টা, মেজর পর্ব, তাহলে কি বলবা? মেজর পর্ব কয়টা যদি আস্ক করে তাহলে তখন বলবা হচ্ছে কয়টা, বলো তো মেজর পর্ব কয়টা? কমেন্ট করো দেখি, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো যে মেজর পর্ব কয়টা প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাসে। মেজর পর্ব বা যেটাকে বলা হচ্ছে কি মেইন ফাইলাম, মেইন ফাইলাম, মেইন ফাইলাম, ঠিক আছে। তো মেইন ফাইলাম যেটা হচ্ছে মানে মানে কি বলবো, মেজর পর্ব বা প্রধান পর্ব যেটাকে আমরা বলি, তাই না? তো এই যে প্রধান পর্ব যেটা বা মেজর পর্ব যেটা, এই মেজর পর্ব হচ্ছে থাকে কয়টা আমরা জানি, সেটা একটু কমেন্ট করবা। আর মেজর পর্ব আমরা বলি তাদেরকে যাদের 5000-এর অধিক প্রজাতি থাকে। এটা তোমাদের শেখার দরকার নেই, বাট আমি বলে দিচ্ছি, যাদের আসলে 5000-এর বেশি, যেই পর্বের 5000-এর বেশি প্রজাতি থাকে তাদেরকে আমরা বলি মেজর পর্ব। সো এরকম প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে যে মেজর পর্বগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা। সো মেজর পর্ব হচ্ছে কয়টা? 19 লিখছে, একদম ভুল লিখছে। হ্যাঁ, 19 লিখছে মানে একদম ভুল লিখছে। ওকে, ঠিক আছে, 19 লিখছে মানে একদম ভুল লিখছে। কয়টা মেজর পর্ব হচ্ছে? 9টা থাকে। কয়টা মেজর পর্ব থাকে? হচ্ছে 9টা। মেজর পর্ব কয়টা? 9টা। তাহলে বাকিগুলো হচ্ছে কি বলো? বাকিগুলো হচ্ছে মাইনর পর্ব। বাকিগুলো হচ্ছে কোন পর্ব বলো ভাই? বাকিগুলো কোন পর্ব বলো? মাইনর পর্ব। বাকিগুলো হচ্ছে কোন পর্ব? মাইনর পর্ব। তাহলে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব থাকে 33টা, তার মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা, বাকিগুলো হচ্ছে কি মাইনর পর্ব, ঠিক আছে। ওকে, তাহলে বাকিগুলো মাইনর পর্ব মানে বাকি কয়টা থাকে বলো তো? 24টি থাকে, তাই না? 24টি থাকে। তো আমাদের এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস এই চ্যাপ্টারটাই এই যে মেজর যে 9টা পর্ব, এই 9টা পর্ব নিয়ে আলোচনা করা। কয়টা পর্ব নিয়ে আলোচনা করা? মেজর 9টা পর্ব নিয়ে আলোচনা করা, ঠিক আছে। তাহলে মেজর 9টা পর্ব কি সেটা আমরা দেখব, ঠিক আছে। এটা দেখার আগে আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, আমি একটু লিখি, দেখো খেয়াল করো, প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে, প্রাণী বৈচিত্র্য। ওকে, একটু ক্যামেরাটা আমি ঠিক করে নেই, একটা মিনিট খেয়াল করো, ঠিক আছে, ক্যামেরা ঠিক করে নেই, হ্যাঁ 1 সেকেন্ড। ওকে, সো এখান থেকে আমাদের যেই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কি বলো ভাইয়া? প্রাণী বৈচিত্র্য। একটু মনোযোগ দিয়ে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে সবাই শেষ পর্যন্ত ক্লাস করব। হ্যাঁ, এখন প্রাণী বৈচিত্র্য কাকে বলে এই প্রশ্ন তোমার এখন আর আসবে না, তাই না? এইচএসসি লেভেলে প্রশ্ন আসে প্রাণী বৈচিত্র্য কাকে বলে, কিন্তু এখনকার স্টেজে, এই স্টেজে এসে প্রাণী বৈচিত্র্য কাকে বলে এই প্রশ্ন তো তোমার আসবে না, কিন্তু প্রাণী বৈচিত্র্যের যে প্রকারভেদ এইটা আসবে।
তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয়টা? কেউ যদি জেনে থাকো কমেন্টে লিখো, আর যদি না জেনে থাকো তাহলে মিশু স্যার তোমাদেরকে পড়িয়ে দেবে। তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয় প্রকার একটু লিখো তো, কি কি সেটা আমরা পরে শুনবো, ঠিক আছে? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, অনেক সময় প্রশ্ন আসে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কোনটি বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। দুইটা প্রশ্ন বললাম, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয়টি বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, ঠিক আছে? ওকে, দেখি তো তোমরা কি করতেছো যে কমেন্টে। হ্যাঁ, দেখি কমেন্টে কি অবস্থা তোমাদের। ওকে, এইচএসসি 27 তোমাদের এই ক্লাসটা কাজে দিবে করলে, ঠিক আছে? ওকে, তো যেটা দেখতেছিলাম আমরা, হ্যাঁ দেখি তাহলে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয়টি বলো তো, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয়টি? কেউ তো বলতেছো না কিছু। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয়টি দেখি, কমেন্ট নাই কেন? ওকে, এই তো কমেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, এই তো তিনটি, ইয়েস। লামিয়া খান আমাদেরকে বলেছে তিনটি, ইয়েস। তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে তিনটি। প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ কয়টা? তিন ধরনের, তিন প্রকার কি কি সেটা আমরা মনে রাখি এইভাবে, দেখো খেয়াল করো, এভাবে মনে রাখি। জিনের প্রজাতি বাস্তব, কি মনে রাখি বলো ভাই? জিনের প্রজাতি বাস্তব। সবাই সুন্দর মতো লিখবা, ঠিক আছে? সুন্দর মতো, হ্যাঁ লিখবা। এই তো অনেকে লিখছে, আসিয়া আক্তার, এমডি নাহিয়ান, মেহেদি হাসান, শাহরিয়া জয়, সবাই লিখতেছো তিনটি, ভেরি গুড। ওকে, খেয়াল করো তাহলে, দেখো ভাইয়া যে আমরা কি বললাম যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে তিন ধরনের। তাহলে প্রশ্ন হতে পারে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয় ধরনের? 1 2 3 4। তাহলে তুমি পেরে গেলা তিন ধরনের ভাইয়া। একদম ক্লাস থেকে পড়া মুখস্থ করে নিব, ক্লাস থেকে পড়া বুঝে যাবো, যাতে বাসায় আবার নতুন করে না পড়া লাগে। এখন প্রশ্ন হতে পারে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। তাহলে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ গুলোকে আমরা মনে রাখি কি দিয়ে? জিনের প্রজাতি বাস্তব। অর্থাৎ মানে আমরা তো জানি পৃথিবীতে কি মানুষ আছে, জিন আছে, তাই না? জিনের অস্তিত্ব কিন্তু আছে, অর্থাৎ জিনের প্রজাতি বাস্তব। ভূত নাই কিন্তু জিন কিন্তু আছে, তাই না? আমাদের কোরআনেও বলা আছে যে জিন কিন্তু আছে, তাই না? ওকে, সো খেয়াল করো, জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য বোঝায়। জিনের দিয়ে কি বোঝায় ভাইয়া? জিনগত বৈচিত্র্য। আমার কাছে স্লাইড থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে লিখে লিখে দেখাচ্ছি, ঠিক আছে? কেন? এটা বেশি যাতে মনে থাকে, ঠিক আছে? খেয়াল করো, 2 নাম্বার হচ্ছে প্রজাতি দিয়ে হচ্ছে কি? প্রজাতিগত বৈচিত্র্য। এন্ড দেন 3 নাম্বার হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, ঠিক আছে? বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। এখন তাহলে তুমি জেনে গেলা যে প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ কয় ধরনের? 3 ধরনের। কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে যদি তোমার এখন প্রশ্ন আছে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, আমি অপশন দেই, সবাই সুন্দর মতো খেয়াল করো। নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? 1 নাম্বার জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তু সংস্থানগত বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আর হচ্ছে শ্রেণীগত বৈচিত্র্য। কি অপশন দিবে তোমার পরীক্ষায় আমি সেটাও তোমাকে জানান দিলাম, যে অপশন দিবে কি? শ্রেণীগত বৈচিত্র্য এখানে থাকবে। তাহলে বলো, আমরা জানি জিনের প্রজাতি বাস্তব, জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য আছে, বাট পরে যে আমরা যে জিনিসটা পাইলাম শ্রেণীগত, এটা তো আসলে প্রাণী বৈচিত্র্য প্রকারভেদের মধ্যে নাই। তাহলে অ্যান্সার হবে কোনটা? শ্রেণীগত বৈচিত্র্য হবে অ্যান্সার, ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে? সবাই পারবা কিনা এটা একটু আরেকবার একটু সবাই বললো যে এটা পারবা কিনা, ঠিক আছে? সবাই পারবা কিনা বলো, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা এটা, ঠিক আছে? এখন আমরা এই যে 3টা বৈচিত্র্য দেখলাম, সবাই পারবো কিনা একটু বলি। হ্যাঁ, এখন দেখো, একটা হচ্ছে আমরা দেখছি জিনগত, একটা আমরা দেখছি প্রজাতিগত, আরেকটা হচ্ছে আমরা দেখছি হচ্ছে বাস্তু সংস্থানগত বা বাস্তুতান্ত্রিক। বাস্তু সংস্থানগত বা যেটাকে আমরা বলছি হচ্ছে বাস্তুতান্ত্রিক। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, দেখো, যদি একই প্রজাতির মধ্যে বিদ্যমান যদি বৈচিত্র্য হয় শ্রেণীগত, ইয়েস।
একই প্রজাতি, দেখো একটা কথা আমি এখানে লিখতেছি, একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে আমরা জাস্ট কিওয়ার্ড গুলো শিখবো, কারণ আমরা এখন ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এখানে হাজির হয়েছি। তাহলে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য। আর একক বায়োম কি বলতেছি খেয়াল করো, একক বায়োম বা বাসস্থানের উপর ভিত্তি করে, একক বায়োম বা বাসস্থান আমরা বলতে পারি, ঠিক আছে, বাসস্থানের উপর ভিত্তি করে যে বৈচিত্র্য হয় সেটাকে বলি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। এখন আমাদের এখান থেকে যেটা জানতে হবে যে এক্সাম্পলটা জানতে হবে না, মেইন যেটা জানতে হবে সেটা আমি বলি এখানে। জীববৈচিত্র্যের মৌলিক ধাপ, আমাদের কোশ্চেন আসে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটি, কি কি কোশ্চেন আসে আমি একদম ডিরেক্ট বলে দিচ্ছি, ডিরেক্ট যে কি প্রশ্ন আসবে। জীববৈচিত্র্যের মৌলিক ধাপ আমি সেই জিনিসগুলোই লিখবো, কোনো বিস্তারিত না, মানে বিস্তারিত যতটুকু দরকার যেগুলো আসবে পরীক্ষায় সেগুলোই বলবো। তাহলে দেখো বলবে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ বলা হয় কোনটিকে, অপশন থাকবে জিনগত, প্রজাতিগত, তারপর বাস্তু সংস্থানগত বা শ্রেণীগত। তাহলে কোনটা বলো, জীববৈচিত্র্যের মৌলিক ধাপ বলি কোনটাকে বলো, প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয় জীববৈচিত্র্যের মৌলিক ধাপ, ঠিক আছে। ওকে, আরেকটা প্রশ্ন এইখান থেকে আসে, সেইটা হচ্ছে কি জীববৈচিত্র্যের হট স্পট, জীববৈচিত্র্যের হট স্পট, জীববৈচিত্র্যের হট স্পট, ঠিক আছে। দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর দুইটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বৈশিষ্ট্য। তাহলে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ যদি বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য, জীববৈচিত্র্যের হট স্পট যদি বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। দেখো এই দুইটা কথা বুঝেছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে। আচ্ছা, একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য হয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে এই জিনগত বৈচিত্র্য। এখন জিনগত বৈচিত্র্য একটা এক্সাম্পল বলি, ধরো আফ্রিকান কৃষ্ণাঙ্গ, হ্যাঁ আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। তো এদের গায়ের রং, ঠিক আছে, বুঝছো কি কি, এই এদের গায়ের রং, চোখের রং বা এদের উচ্চতা, এই সব কিছু যে ডিফারেন্সটা হচ্ছে কেন, জিনের পার্থক্যের কারণে। তাহলে কি বললাম, আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, এদের যে গায়ের রং, চোখের রং, ঠিক আছে, এদের উচ্চতা, ঠিক আছে, এই যে জিনিসগুলো যে পার্থক্যটা হচ্ছে কিসের জন্য, জিনের কারণে। সো এটা একটা জিনগত বৈচিত্র্যের উদাহরণ। একক বায়োম বা বাসস্থানের একটা এক্সাম্পল আমাদের এখান থেকে লাগবে, যেমন যদি বলা হয় কি মরুভূমি, এক একটা অঞ্চলে যে দেখো এক একটা অঞ্চলে মানুষের বসবাসের ধরন আলাদা, ঠিক আছে। এই যে বাসস্থান বা বায়োম বলতে কি বোঝায়, একটা নির্দিষ্ট জায়গায় সেখানে টেম্পারেচার, সেখানে বৃষ্টিপাত সবকিছু আলাদা। সো মরুভূমি, ঠিক আছে, বনভূমি, হ্যাঁ, বা হচ্ছে আমরা যদি বলি হচ্ছে তৃণভূমি, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কিসের এক্সাম্পল, এইগুলো হচ্ছে আমাদের বাস্তু সংস্থানগত বৈচিত্র্যের এক্সাম্পল, ঠিক আছে। সো ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের গেল জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য সম্পর্কিত ব্যাপার। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে। তাহলে আমরা প্রথম দুইটা পেজ পড়ে ফেললাম। প্রথম হচ্ছে মোট পর্ব হচ্ছে কয়টা, 33টি, তার মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টি, বাকিগুলো মাইনর 24টি। প্রাণী বৈচিত্র্য 3 ধরনের, জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত। এখানে এসে আমরা আবার দেখেছি যে জিনগতর মধ্যে কি কি পড়তে হবে আমাদের, প্রজাতির মধ্যে কি কি পড়তে হবে এবং বাস্তু সংস্থানগতর মধ্যে কি কি পড়তে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে সুন্দর মতো দেখে ফেলেছি। এখন আমাদের স্লাইডে সবকিছু আছে, কিন্তু আমি আবার তোমাদেরকে এটা এইভাবে কেন দেখাই দিলাম, এই জন্য যে তুমি প্রত্যেকটা স্টেপ যেন সুন্দর মতো মনে রাখতে পারো, ঠিক আছে। এখন তাহলে আমরা একদম প্রথমেই যে ব্যাপারটা আমরা শিখে নিলাম যে মোট পর্ব কয়টা এবং তার মধ্যে মেজর পর্ব কয়টা। এখন আমাদের যে মেজর যে 9টা পর্ব আছে, এই মেজর যে 9টা পর্ব, এই 9টা পর্ব নিয়ে হচ্ছে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের টোটাল আলোচনাটা, ঠিক আছে। তো মেজর যে 9টা পর্ব, এই 9টা পর্ব নিয়ে কিন্তু আমরা এখন বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো সবাই একটু খেয়াল করবা, ঠিক আছে, সবাই একটু খেয়াল করব। এই মেজর 9টা পর্ব আমাদের এখানে সুন্দর মতো দেওয়া আছে, বাট এখানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে।
মানে আমি একদম লিখে লিখে এই জিনিসটা আরেকবার দেখাই দিব তোমাদের, ঠিক আছে? তাহলে মেজর 9টা পর্বকে আমি লিখে লিখে দেখাই দিই। দেখো খেয়াল করো যে আমি এখানে লিখলাম হচ্ছে পর্ব, কি লিখলাম? পর্ব। ওকে, এখন মেজর 9টা পর্ব মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স আছে। কি আছে? ট্রিক্স, ছন্দ। এই ছন্দ দিয়ে আমরা মেজর যে 9টা পর্ব আছে এই 9টা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তো সেই ছন্দটা হচ্ছে কি, দেখো খেয়াল করো। সেই ছন্দটা হচ্ছে আমি আগে লিখি, তারপরে সুন্দর করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, পড়ো নি, তারপরে মনে রাখবো হচ্ছে পালাও, পালাও নি, পড়ো নি, পালাও নি, মলা এনে আর একাই করো, মলা এনে আর একাই করো, একাই করো। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, এই জিনিসটা আমি তোমাকে বুঝাই আগে। দেখো এখানে আমি লিখছি পড়ো নি, পালাও নি, মলা এনে আর একাই করো। জিনিসটা দেখতে মনে হবে যে কি লিখছে স্যার, ঠিক আছে? কিন্তু এটা বুঝাই দেওয়ার পরে তোমার এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? দেখো খেয়াল করো। ধরো সবার স্কুল জীবন হোক বা কলেজ জীবন হোক, একটা মানে কঠিন স্যার বা ম্যাডাম, খুব মানে কড়া একজন টিচার থাকে। সো দেখা যাচ্ছে সেই কড়া ম্যাডাম হোক বা স্যার হোক, তার ক্লাসের পড়া তুমি করো নাই। তাহলে প্রথম কথা হচ্ছে কি, তুমি পড়োনি। তাহলে তুমি পড়োনি, আবার যেহেতু তুমি ওই স্যার বা ম্যাডামের ক্লাসের পড়া পড়ো নাই, তাহলে তোমাকে পালানো উচিত ছিল। সো তুমি একটা ব্যাপার হচ্ছে তুমি পড়োনি, আবার তুমি ক্লাসের থেকে পালাওনি, পালায় চলেও যাওনি। সো তুমি পড়োনি, পালাওনি। তাহলে দেখা যাচ্ছে সেই স্যার বা ম্যাডাম, দেখা যাচ্ছে কম্বাইন একটা ব্যাচ, এখানে তোমার ছেলেরা আছে, মেয়েরা আছে, সবাই আছে, সবার সামনে সামনে ডেকে নিয়ে দেখা যাচ্ছে কান মলা দেয়। সেটা তো খুব মানে কি বলো, মান সম্মানের একটা ব্যাপার, তাই না? সো মনে করো তুমি পড়োনি, তাহলে তোমার উচিত ছিল দেখা যাচ্ছে ক্লাস থেকে পালায় চলে যাওয়া বা ক্লাস না করা, না আসা, তাই না? এখন তুমি পড়োনি, পালাওনি, তাহলে কি করবে? ম্যাডাম সামনে এনে তোমাকে কান মলা দিয়ে দিবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে? তাহলে মলা এনে, ঠিক আছে? কি এনে? মলা এনে। সো কান মলা আনা এনেই কিন্তু সব শেষ না, মলা আনার পরে আবার দেখা যাচ্ছে কি করা লাগতেছে, তারপরে হচ্ছে ওই যে কাজটা বা ওই যে পড়াটা তোমাকে দেওয়া ছিল ওইটা তোমার থেকে আবার আদায় করে নিয়ে তারপরে তোমাকে ছুটিটা দিচ্ছে, ঠিক আছে? তার মানে পড়োনি, পালাওনি, মলা এনে তারপরে কি আবার একাই করো, কাজটা আবার একাই করে, পড়াটা আবার একাই করে তোমাকে পড়াটা স্যারকে বা ম্যাডামকে দিয়ে তারপরে তোমাকে ছাড়তেছে। এই ট্রিক্সটা দিয়ে আমরা টোটাল 9টা পর্ব এখানে মনে রেখে ফেলবো। সো মলা এনে আর আর একাই করো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমি যদি এখানে মার্ক করি তোমাদের, তাহলে দেখো খেয়াল করো, এই যে পড়োটা হচ্ছে 1 নাম্বার, নি হচ্ছে 2, পালাও হচ্ছে 3, নি আবার নি হচ্ছে 4, মলা হচ্ছে 5, এই এনে 6, তারপর আর হচ্ছে 7, তারপর এটা 8, তারপরে হচ্ছে এটা 9। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 9টা পর্বের হিসাব এখানে চলে গেল। এখন এই যে টোটাল 9টা পর্বের হিসাব, এই পর দিয়ে আমরা মনে রাখবো কি? পরিফেরা। পর দিয়ে কি মনে রাখবো? পরিফেরা, ঠিক আছে? ওকে, নি দিয়ে কি মনে রাখবো ভাইয়া? নি দিয়ে মনে রাখবো হচ্ছে নিডারিয়া। নি দিয়ে কি মনে রাখবো? নিডারিয়া। পালাও দিয়ে কি মনে রাখবো? প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। ওকে, প্লাটি হেলমিনথেস। ওকে, তারপরে হচ্ছে কি দেখো, নি দিয়ে আরেকটা কথা কি মনে রাখবো? নেমাটোডা, ঠিক আছে? নেমাটোডা। ওকে, মলা দিয়ে কি মনে রাখবো? মলা দিয়ে মনে রাখবো হচ্ছে মলাস্কা, মলাস্কা। এনে দিয়ে কি মনে রাখবো? অ্যানিলিডা, অ্যানিলিডা। ওকে, অ্যানিলিডা। তারপর আর দিয়ে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। ওকে, তারপর হচ্ছে একাই দিয়ে হচ্ছে কি? একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, ডার্মাটা। আর কর দিয়ে হচ্ছে কি? কর দিয়ে হচ্ছে করডাটা, করডাটা। তাহলে আমরা দেখে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে দেখো আমরা এই পর্বগুলো সবগুলোর নাম আমরা দেখে ফেললাম। এখন এখান থেকে যদি তোমাকে বলে 5ম পর্ব কোনটা, খুবই ইজিলি তুমি বের করতে পারবা। এভাবে দেখো যে পড়ো নি, পালাও নি, মলা, তার মানে 5 নম্বর মলা। মলা মানে হচ্ছে কি? মলাস্কা। এখন এই যে পর্বগুলো আছে এই প্রত্যেকটা পর্বের যে আমরা বৈশিষ্ট্যগুলো এখান থেকে অনেকগুলো একটা ছকের মধ্যে আমরা নিয়ে আসবো। সো কিভাবে নিয়ে আসবো খেয়াল করি। দেখো প্রথমে আমরা শিখবো স্তর, কে কয় স্তরী প্রাণী, ঠিক আছে? প্রথমে শিখবো কি? স্তর। তার মানে কে কয় স্তরী প্রাণী। তাহলে আমরা প্রথমে শিখবো কি? স্তর। স্তর মানে হচ্ছে কে কয় স্তরী প্রাণী, এই জিনিসটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ কথা?
দেখে নেই একটু ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো পরিফেরার স্তর আমরা শিখবো, কে কয় স্তরী প্রাণী। দেখো প্রথম যে পর্বটা আছে পরিফেরা, এর কোনো স্তর নেই, এর হচ্ছে কোনো স্তর নেই। তো স্তরটা আসলে কি জিনিস দেখো, শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হওয়ার পরে আমরা জানি মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। তো এই গ্যাস্ট্রুলা দশায় যাওয়ার পরে ভ্রূণীয় তিনটা স্তর হয়। একটা হচ্ছে একটোডাম, একটা হচ্ছে এন্ডোডাম, আর একটা হচ্ছে মেসোডাম। সো ভ্রূণীয় স্তর হয় কয়টা? টোটাল তিনটা, ভ্রূণীয়, একটোডাম, এন্ডোডাম এবং হচ্ছে কি মেসোডাম। সো এইগুলোর উপর ভিত্তি করে আমরা বলি যে কে কয় স্তরী প্রাণী। তো খেয়াল করো পরিফেরার কোনো স্তর নেই। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী, নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর প্লাটিহেলমিনথেস হচ্ছে কয় স্তরী প্রাণী? এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। আর এই প্লাটিহেলমিনথেসের পর থেকে বাকি যারা আছে সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, তাহলে বাকি যারা আছে সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে নিডারিয়া কয় স্তরী প্রাণী। তাহলে তুমি শিখে গেলা প্রথম পরিফেরার কোনো স্তর নেই, 2 নাম্বার হচ্ছে নিডারিয়া দ্বিস্তরী প্রাণী, তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে যা আছে সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। আর প্রথম এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটি। তাহলে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা হয়? প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা বৈশিষ্ট্য আমরা শিখব। কি বৈশিষ্ট্য শিখব? এই স্তর শিখে গেলাম, এখন আমরা শিখব হচ্ছে সংগঠন মাত্রা। কি শিখব? সংগঠন মাত্রা। এখন এই সংগঠন মাত্রাটা কি জিনিস? সংগঠন মাত্রা মানে আসলে গঠন মাত্রা, কে কি দ্বারা গঠিত। যেমন আমরা হচ্ছে মানুষ, আমরা আমাদেরকে কি বলি, আমরা কি দ্বারা গঠিত? মানুষ কি দ্বারা গঠিত? মানুষ হচ্ছে কোষ দ্বারা গঠিত। কি দ্বারা? কোষ দ্বারা। আমরা বলি না জীবদেহের গঠন, জীবদেহ এর গঠন ও কাজের একক হচ্ছে কি? কোষ। সো কে কি দ্বারা গঠিত? কে কোষ দ্বারা গঠিত, কে টিস্যু দ্বারা গঠিত, কে অঙ্গ দ্বারা, কে তন্ত্র দ্বারা। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো আমাদের শিখতে হবে। তার গঠন মাত্রা কেমন, কে কোনটা দিয়ে গঠিত হয়েছে, এটা প্রশ্ন আসে, প্রায় প্রশ্ন আসে। সেটা মনে রাখার জন্য আমরা খুবই সুন্দর একটা ট্রিক্স এখানে দিব। দেখো আমরা সবাই জানি কোষ, আমরা জানি যে কোষ, অনেকগুলো কোষ, জীবদের গঠন ও কাজের একক কি? কোষ। অনেকগুলো কোষ মিলে কি হয় বলো তো? অনেকগুলো কোষ মিলে কি হয় বলো? অনেকগুলো কোষ মিলে কি হয় বলো? অনেকগুলো কোষ মিলে কি হয় বলো? টিস্যু হয়। কি হয়? টিস্যু। আচ্ছা, তারপরে অনেকগুলো টিস্যু মিলে কি হয় ভাইয়া? অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ। ওকে, তারপরে অনেকগুলো অঙ্গ মিলে কি হয়? তন্ত্র। তাহলে আমরা শিখে গেলাম যে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, তারপরে অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, তারপরে অনেকগুলো অঙ্গ মিলে কি হয়? তন্ত্র। এই জিনিসটা যদি আমরা জানি তাহলে কে কয় স্তরী প্রাণী আমরা এটা একদম মুহূর্তের মধ্যেই আমরা মনে রাখতে পারবো। দেখো প্রথমে কি আছে? কোষ না? তাহলে এই পরিফেরা হচ্ছে, মনে রাখবো পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। কি মাত্রার প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী, শুধুমাত্র কোষ দ্বারা গঠিত। ওকে, তারপরে দেখো 2 নম্বরে এখানে কি আছে? টিস্যু, কিন্তু এর উপরে কি আছে? কোষ। ওইটাকে কান ধরে সামনে নিয়ে আসবো, এই কোষটাকে কান ধরে সামনে নিয়ে আসবো। তার মানে নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। তাহলে এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে কি হবে? নিডারিয়া কোষ টিস্যু মাত্রার প্রাণী। ওকে, তারপর প্লাটিহেলমিনথেসে এসে এখানে কি আছে? অঙ্গ। অঙ্গের আগে কি আছে? টিস্যু। তাহলে এখানে প্লাটিহেলমিনথেস কেমন হবে? এটা টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী হবে। কেমন? টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। ওকে, তার নিচে কি আছে? তন্ত্র। তন্ত্রের আগে কি আছে বলো? অঙ্গ। তাহলে এই নেমাটোডা কি হবে বলো? নেমাটোডা হবে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। খেয়াল করো, তাহলে প্রথমটা পরিফেরা হবে কোষীয় মাত্রার প্রাণী, তারপরে নিডারিয়া কোষ টিস্যু মাত্রার প্রাণী, তারপরে প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, তারপর নেমাটোডা হচ্ছে কি? অঙ্গতন্ত্র মাত্রার। কিভাবে মনে রাখলাম ট্রিক্সটা আবার বলি, যে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র। তাহলে প্রথমটা কোষ আছে, তার মানে প্রথমটা কোষীয় মাত্রার, তারপর টিস্যু। টিস্যুর আগে কি ছিল? কোষ। তাহলে 2 নাম্বার যেটা, এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার। তারপরে কি আছে বলো? তারপরে কি ছিল বলো? অঙ্গ না? তাহলে তারপরেরটা কি হবে বলো? টিস্যু অঙ্গ মাত্রার। তাহলে 3 নাম্বার হচ্ছে কি? টিস্যু অঙ্গ মাত্রার। তারপরে কি হলো? অঙ্গতন্ত্র মাত্রার। ঠিক আছে, ওকে। এখন বলো যে এতটুকু বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা,
ক্লিয়ার কিনা সবাই একটু মেসেজ দিবা। এতটুক সবাই বুঝছো কিনা এটা একটু কমেন্ট করো আগে। হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নেই। সবাই একটু এতটুক জানাও যে এতটুক হ্যাঁ বুঝছি ভাইয়া, এটা একটু জানাও এতটুক বুঝছো কিনা সবাই জানাও। সবাই কমেন্ট করে জানাও যে ভাই বুঝছি। হ্যাঁ, ওকে দেখি দেখি সবার কমেন্ট দেখি। ক্লিয়ার জি, ক্লিয়ার ক্লিয়ার বুঝছি। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, বুঝলে খুবই ভালো। তাহলে আমরা এখন সামনের দিকে যাব। হ্যাঁ, আমরা এখন সামনের দিকে যাব। ওকে, সবাই বুঝছি তাহলে না? সবাই বুঝছি। ওকে, ওকে, তাহলে আমরা এখন হচ্ছে ওকে, এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য আমরা শিখব। এখন যে বৈশিষ্ট্যটা শিখব সেটা হচ্ছে সিলোম। কি শিখব? সিলোম। এখন শিখব হচ্ছে সিলোম। সিলোম। তাহলে এখন শিখব হচ্ছে সিলোম। ঠিক আছে, দেখি তোমাদের কি অবস্থা। একটু এক মিনিট। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কি সিলোম। সিলোম দেখি, সিলোম। এখন দেখো সিলোম ক্ষেত্রে, আমি সিলোম ক্ষেত্রে সিলোমের জন্য এখানে একটু আলোচনা করে নিব সিলোমেরটা, তারপরে আমি তোমার ওইখানে আবার বুঝাচ্ছি। দেখো, আমরা দেখছি ভ্রূণীয় ভ্রূণীয় স্তর কত? ভ্রূণীয় হচ্ছে একটোডার্ম। ভ্রূণীয় স্তর কয়টা? তিনটা। একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। ভ্রূণীয় স্তরটা হচ্ছে কয়টা? তিনটা। একটোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে মেসোডার্ম। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তর, ভ্রূণীয় স্তর হচ্ছে কয়টা? আমরা বলি তিনটা। ভ্রূণীয় যে স্তর, এই যে তিনটা স্তর দেখছিলাম, কার কি স্তর, এটা হচ্ছে কয়টা? তিনটা। সে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এখন সিলোমটা হচ্ছে কি ভাইয়া? সিলোমটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে, ভ্রূণীয় মেসোডার্ম, মেসোডার্ম উদ্ভূত, মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল একটা গহ্বর থাকে। কি থাকে? মেসোডার্মাল গহ্বর। তাহলে কি বললাম? এই যে ভ্রূণের যে তিনটা স্তর আছে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এইগুলোর মধ্যে ভ্রূণীয় মেসোডার্ম যে স্তরটা আছে, এই মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বরটা আছে, এই গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই গহ্বরটা কি থাকে? একটা পর্দা দ্বারা আবৃত থাকে। সেই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। কি পর্দা? পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। এখন হচ্ছে কি, ধরো এইটা সেই মেসোডার্মাল গহ্বর, এটা সেই মেসোডার্মাল গহ্বর। এখন এই মেসোডার্মাল গহ্বরটা যে কি বললাম, যে তোমার হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই? এই পেরিটোনিয়াম পর্দা ধরো এইটার উপরে। সো এই ভ্রূণীয় মেসোডার্মাল গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই? ভ্রূণীয় মেসোডার্মাল উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বরটা, এটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এটার উপর ভিত্তি করে আমরা সিলোমকে তিন ভাগে ভাগ করতে পারি। সিলোমকে কয় ভাগে ভাগ করতে পারি?
তিন ভাগে। তাহলে সিলম হচ্ছে কয় প্রকার? সিলম হচ্ছে তিন প্রকার। সিলম কয় প্রকার? তিন প্রকার। তাহলে ভ্রূণীয় মেসোডার্মাল উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বর, এইটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেটাকে বলি পেরিটোনিয়াম পর্দা। এখন পেরিটোনিয়াম পর্দা দ্বারা এটা আবৃত আছে কি নেই, এটার উপর ভিত্তি করে সিলম তিন প্রকার। ঠিক আছে, সিলম কয় প্রকার? তিন প্রকার। সেইগুলো কি কি আমি সেটা দেখাচ্ছি। তো সিলম হচ্ছে তিন প্রকার। কি কি? এক নাম্বারকে বলি আমরা অ্যাসিলোমেট। কি বলি? অ্যাসিলোমেট। তাহলে সিলম হচ্ছে তিন প্রকার, একটা অ্যাসিলোমেট, দুই নাম্বার হচ্ছে সুডোসিলোমেট। কি নাম? সুডোসিলোমেট। আর হচ্ছে তিন নাম্বার হচ্ছে কি? তিন নাম্বার হচ্ছে ইউসিলোমেট। তাহলে সিলম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত আছে কি নেই, এটার উপর ভিত্তি করে সিলমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং হচ্ছে ইউসিলোমেট। মনে রাখবা, বায়োলজিতে কোথাও যদি কথাটা থাকে, মানে হচ্ছে মনে রাখবো নেই, মানে হচ্ছে নেই। আর এই সুডো মানে হচ্ছে কি? সুডো মানে হচ্ছে মিথ্যা বা ভ্রান্ত। আর ইউ বলতে বোঝায় হচ্ছে কি? ভালো বা প্রকৃত। ইউ বলতে কি বোঝায়? ভালো বা প্রকৃত। ইউ বলতে কি বোঝায়? ভালো বা প্রকৃত। তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে যেটার ওই যে মেসোডার্মাল উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বরটা, এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাসিলোমেট। আর যদি আবৃত আছে কি নেই এটা যদি বোঝা না যায়, তাহলে সেটাকে আমরা বলি সুডোসিলোমেট। ঠিক আছে। আর যদি আবৃত থাকে, ইউ মানে ভালো বা প্রকৃত, তার মানে মেসোডার্মাল যে গহ্বরটা আছে, এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাহলে সেটাকে যে আমরা কি বলি? ভালো বা প্রকৃত সিলম বলি। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট। এখন আমরা সিলম যে তিন প্রকার হয় এটা আমরা দেখে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা কোন সিলম আমরা এখন এই যে আমাদের ছকে দেখব। তো ছকে দেখো, এই যে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটা, প্রথম দ্বিতীয় তৃতীয়, এরা কি হবে? অ্যাসিলোমেট। তার মানে হচ্ছে কি কি বললাম? পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এই তিনটা। পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। ঠিক আছে। তার মানে এদের পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নাই। ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্ম গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না। ওকে। তারপরে যদি আমরা চিন্তা করি, নেমাটোডা যেটা আছে, নেমাটোডা এটা কি হবে? এটা হচ্ছে সুডোসিলোমেট। নেমাটোডা তাহলে কি বললাম? নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট। এই যে এই তিনটা অ্যাসিলোমেট। নেমাটোডা হচ্ছে কি? এই কি হলো? নেমাটোডা হচ্ছে কি? সুডোসিলোমেট। আর তারপরে যত যা কিছু আছে, তারপরে মানে হচ্ছে, এখন খেয়াল করো কোথা থেকে? এই যে মলাস্কা থেকে, একদম এই যে মলাস্কা থেকে দেখো, এই যে মলাস্কা থেকে সবগুলা হচ্ছে, এইগুলো সব হচ্ছে কি? ইউসিলোমেট। এগুলো সব হচ্ছে কি? ইউসিলোমেট। ঠিক আছে, বুঝছো? তাহলে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এই প্রথম তিনটা অ্যাসিলোমেট। 4 নাম্বার এটা হচ্ছে কি? সুডোসিলোমেট। তারপর থেকে যা কিছু আছে সব হচ্ছে ইউসিলোমেট। তার মানে ইউসিলোমেট মানে যেটার মেসোডার্মাল গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে আমরা বলি হচ্ছে ইউসিলোমেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন দেখো আরেকটা সিলম নিয়ে একদম বিস্তারিত। আমরা যে মেজর পর্ব, মাইনর পর্ব বলেছিলাম, অ্যাসিলোমেট কারা আমরা এইভাবে মনে রাখি? পি স্কয়ার সি স্কয়ার। তার মানে পি তে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পরিফেরা, ওই যে প্রথমে দেখেছিলাম, আর হচ্ছে কি? প্লাটিহেলমিনথেস। ঠিক আছে, পরিফেরা এবং প্লাটিহেলমিনথেস। আর সি দিয়ে হচ্ছে আরো দুইটা, একটা হচ্ছে নিডারিয়া। তো এই তিনটা আমরা প্রথমেই বলেছি যে প্রথম তিনটা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটা তো মেজর পর্ব। এই মেজর পর্ব ছাড়াও, এই তিনটা যে মেজর পর্ব, এই তিনটা মেজর পর্ব ছাড়াও আরেকটা আছে কি? মাইনর পর্ব। ঠিক আছে, এই তিনটা যে মেজর পর্ব,
এই তিনটা যে মেজর পর্ব ছাড়াও এই তিনটা যে মেজর পর্ব আছে, এই তিনটা মেজর পর্ব ছাড়াও আরেকটা যে পর্ব আছে এটা মাইনর পর্ব, এটা হচ্ছে টেনোফোরা, CTENOPHORA, টিনোফোরা। এইটাও হচ্ছে তোমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই যে টিনোফোরা, এটা একটা মেজর পর্ব, সিটা উজ্জ্ব থাকে টেনোফোরা, ঠিক আছে। সো এটাও হচ্ছে একটা তোমার হচ্ছে অ্যাসিলোমেট পর্ব, অ্যাসিলোমেট, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা দেখছি যে সুডোসিলোমেট কে ছিল, শুধুমাত্র হচ্ছে নেমাটোডা, বাট মাইনর পর্বের মধ্যে আরো দুইটা আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে এন আর কে দিয়ে মনে রাখতে পারি, এন আর কে। তার মানে হচ্ছে এন দিয়ে হচ্ছে কি নেমাটোডা, নেমাটোডা, আর দিয়ে হচ্ছে কি রোটিফেরা, রোটিফেরা, আর হচ্ছে কে দিয়ে হচ্ছে কাইনোরাহেনসিয়া, কাইনোরাহেনসিএইচইএ। তাহলে এরা হচ্ছে কি সুডোসিলোমেট। আর সুডোসিলোমেট মানে কি, হ্যাঁ কেন সুডোসিলোমেট, এগুলো তো কিন্তু আমি সুন্দর মতো হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা করেছি। ওকে, টেনোফোরা। তারপর ইউসিলোমেট কিভাবে মনে রাখবো, ইউসিলোমেট মনে রাখবো মেস দিয়ে, এম এম ডাবল এ এম ডাবল এ ই সি এইচ, মেস। তো এখানে কি এম দিয়ে হচ্ছে কি মলাস্কা, বুঝছো, এম দিয়ে কি মলাস্কা, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে অ্যানিলিডা, 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 ঠিক আছে। ওকে, এ দিয়ে হচ্ছে কি আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আচ্ছা, ই দিয়ে হচ্ছে কি একাইনোডার্মাটা, 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 ঠিক আছে। ওকে, সি দিয়ে হচ্ছে কি, সি দিয়ে হচ্ছে কি কর্ডাটা। এইগুলো পর্যন্ত সবগুলো হচ্ছে কি ওই যে এম থেকে মলাস্কা, অ্যানিলিডা, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখো একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সব হচ্ছে যে মেজর পর্বের মধ্যে, বাট একটা আছে হেমিকর্ডাটা, এটা হচ্ছে কি হেমিকর্ডাটা, এটা একটা মাইনার পর্ব হওয়া সত্ত্বেও এটা কিন্তু এই যে ইউসিলোমেট ধর্ম প্রদর্শন করে। এখন দেখো এই যে সিলোমের ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা, যেটুকু পড়াবো সেটা হচ্ছে ক্লিয়ার করাবো, ঠিক আছে, যেটুকু পড়াবো সেইটুকু হচ্ছে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। দেখো সবাই একটু বলবা যে সিলোম সবার ক্লিয়ার হয়েছে কিনা, সিলোম সবাই পারবো কিনা একটু বলবো। আমি সবার থেকে জানতে চাচ্ছি যে সিলোম সবাই পারবো কিনা। সিলোম সবাই পারবো কিনা একটু বলো। তাহলে সিলোম থেকে কোনটা আবার বুঝাবো, ফাতিমা আক্তার কোনটা আবার বুঝাবো বলো। আচ্ছা, সো সিলোমটা কিন্তু সুন্দর মতো হচ্ছে ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। ওকে, এখন আমরা যে নটোকর্ড, এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখবো হচ্ছে নটোকর্ড, ঠিক আছে। এই জায়গাটা আমরা এখানে একটু লিখে দিব হালকা করে, ঠিক আছে। এগুলো বইয়ে সব পাবা, মানে আমি যে বই দিব বা শিখ দিব সেখানে সব আছে। এখানে একটা আরেকটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি নটোকর্ড, নটোকর্ড। আচ্ছা, নটোকর্ড হচ্ছে কি জিনিস, এই জিনিসটাকে যদি আমি আবার আরেক জায়গায় লিখি, দেখো আরেক জায়গায় লিখি যে পড়নি পালাওনি মলায়নে আর একাই করো, ঠিক আছে। এই যে পড়নি পালাওনি, পালাওনি মলা এনে আর একাই করো, মলা এনে আর একাই করো, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো যে কার নাম কোনটা, এটা তো আর আমার আবার লেখা লাগবে না, তাই না। এখন কে নটোকর্ড, কার বৈশিষ্ট্য কেমন, এটা একটু দেখবে এখান থেকে, মানে নটোকর্ড আছে কিনা এটা দেখবো, ঠিক আছে। নটোকর্ড আছে কিনা এটা দেখবো, তাহলে বৈশিষ্ট্য এখানে লিখবো হচ্ছে কি নটোকর্ড, নটোকর্ড আছে কিনা এটা দেখবো। নটোকর্ড মানে হচ্ছে কর্ডাটা। তো দেখো এই যে পরিফেরা, যে এটার নটোকর্ড কিন্তু নেই, তাহলে এই নিডারিয়ারও নেই, প্লাওয়ের নেই,
নি নেই, মলা নেই, এটারও নেই, এটারও নেই, এটারও নেই, শুধুমাত্র আছে এইটার। তার মানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, যদি বলি যে নট অকার্ড কার আছে, নট অকার্ডের কথা যদি, নট অকার্ডের কথাটা যদি আমরা চিন্তা করি, লামিয়া বলছে 3 নাম্বারটা আরেকবার বুঝাই দেন। 3 নাম্বারটা মানে 3 নাম্বারটা বলছি ইউ সিলোমেট। ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত সিলম। তার মানে যাদের হচ্ছে এই যে মেসোডার্মাল উদ্ভূত গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাদেরকে বলি হচ্ছে আমরা যে ইউ সিলোমেট। এটা হচ্ছে কারা, আমরা এখান থেকেই দেখছি যে এই যে পর্ব আমরা দিয়েছি, যে এখানে এই যে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এইগুলো সবই তো হচ্ছে ইউ সিলোমেট। উপরের এই 1 নাম্বারটা হচ্ছে অ্যাসিলোমেট, 2 নাম্বার অ্যাসিলোমেট, 3 নাম্বার অ্যাসিলোমেট, 4 নাম্বারটা সুডোসিলোমেট, বাকিগুলো সবই তো ইউসিলোমেট। আর এর সাথে আরেকটা, এটা আমরা একটা মনে রাখার জন্য একটা ছন্দ দিয়েছি জাস্ট, এই যে এখানে একটা ছন্দ দিয়েছি এম এ এ ই সি এইচ, ওটা ওখানে ছন্দ দিয়েছি। আর সি এইচ দিয়েছি আরেকটা, এইচ দিয়ে বুঝাইছি, এইচ দিয়ে আরেকটা, যেটা এটার বাইরে হেমিকর্ডাটা, যেটা এর বাইরে যে জিনিসটা বুঝাইছি হেমিকর্ডাটা, সেইটাই তো বুঝাইছি। এখন বুঝছো কিনা, এখন ক্লিয়ার কিনা বলো। ওকে, এটা মনে হয় দেখা যাচ্ছে না। এখন বুঝছো কিনা, এখন ক্লিয়ার কিনা, এটা একটু বলো। লামিয়া খান, ওকে, আর পাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, বুঝাই দিলাম। তাহলে কার হচ্ছে যে কি আছে, এটা হচ্ছে নট অকার্ড দেখাই দিলাম একটা বৈশিষ্ট্য। এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখবো এইগুলার, সেটা হচ্ছে যে আবরণ। আবরণ তার মানে কার আবরণ কেমন হয়, এটা দেখবো আবরণ কেমন হয়। ঠিক আছে, কার আবরণটা হচ্ছে কেমন হয়, এটা হচ্ছে আমরা এখানে খেয়াল করব। ঠিক আছে, ওকে। তো চলো দেখি যে কার আবরণ কেমন হয়, এটা কিভাবে খেয়াল করি। ওকে, ক্লিয়ার, ওকে, ডান। আচ্ছা, কার আবরণ কেমন হয় এটা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে দেখো এই যে প্রথম দুইটা, এই দুইটার হচ্ছে কোনো আবরণ নেই, ঠিক আছে। কিন্তু এখান থেকে আমরা এদের আবরণ মনে রাখবো কি, এই কয় রশ্মি নেই, এটা মনে রাখবে এভাবে, কি 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 মা কিকা। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা পরিফেরা এবং নিডারিয়া, প্রথম দুইটা পরিফেরা এবং নিডারিয়ার আবরণ নিয়ে কোনো কথাবার্তা আমাদের নেই। পরিফেরা এবং নিডারিয়ার আবরণ নিয়ে আমাদের কোনো কথাবার্তা নেই। আমাদের দুই মানে যেখান থেকে আবরণ নিয়ে কথাবার্তা আছে সেটা হচ্ছে কি, এই যে হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস থেকে। তো প্লাটিহেলমিনথেস থেকে আবরণটা আমরা মনে রাখবো কিভাবে, আমরা সবাই এই শব্দটা মনে রাখবো আগে, পরনি পালাওনি মলায়নে আর একাই করো। এটা পড়লেই সবকিছু দুনিয়ার সহজ হয়ে যাবে এটা। ঠিক আছে, একবারে যদি বলতে পারে পরনি পালাওনি মলায়নে আর একাই করো, আমার সাথে একবার বললেও পারো, যে বলতে পারো পরনি পালাওনি মলায়নে আর একাই করো। ঠিক আছে, সব পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস এই যে নামগুলো মনে থাকবে এবং কে কত নাম্বার সিরিয়ালে মনে থাকবে, তাহলে সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখা সহজ হবে। আচ্ছা, তাহলে প্রথম দিয়ে হচ্ছে যে আমরা দেখছি হচ্ছে কি পরিফেরা নিডারিয়া, এটার আবরণ সম্পর্কে কিছু বলা নেই। তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে আমরা মনে রাখছি কি 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 মা কি কা, জাস্ট মনে রাখছি কি 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 মা কি কা প্লাটিহেলমিনথেস থেকে। তাহলে ওই সিরিয়াল মনে থাকলে এমনি অটোমেটিক হয়ে যাবে, কি কি মা কি কা প্লাটিহেলমিনথেস থেকে। তাহলে কি দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে কিউটিকল, কিউটিকল আবরণ থাকে। কিসের আবরণ? কিউটিকল আবরণ, কিউটিকলের আবরণ। কি দিয়ে হচ্ছে কিউটিকল, তাহলে এখানে যে কিউ কি আছে এটা দিয়েও কি বুঝাচ্ছি, এটা দিয়েও হচ্ছে বুঝাচ্ছি কিউটিকলের আবরণ। ওকে, আচ্ছা, মা দিয়ে হচ্ছে কি আবরণ বুঝাচ্ছি, মা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে মেন্টল। মা দিয়ে হচ্ছে কি মেন্টল আবরণ। আবার মেন্টাল ভাইবো না কিন্তু, মেন্টাল কিন্তু না, কিন্তু মেন্টাল আবরণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা কি দিয়ে হচ্ছে কি, এই কি মানে হচ্ছে কিউটিকল, কি মানে হচ্ছে কিউটিকল আবরণ। কিউটিকল বানান তো ভুল লিখলাম। সো কি মানে হচ্ছে কি কিউটিকল, কিউটিকল আবরণ থাকে। আর এরপরে দেখো আরেকটা আছে, এটা হচ্ছে কি কাইটিন আবরণ। এটা কিসের আবরণ? কাইটিন আবরণ। তাহলে কার কোন ধরনের আবরণ থাকে সেটাও আমরা দেখে ফেললাম। কার কোন ধরনের আবরণ থাকে, কে কোন আবরণ দ্বারা আবৃত, সেটাও কিন্তু আমরা এখান থেকে
বুঝে ফেললাম, এখান থেকে আমরা দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে কে কোন ধরনের আবরণ প্রদর্শন করে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে ফেললাম। ওকে, তাহলে বুঝতে পারতেছো এখানে আমরা কতগুলো বৈশিষ্ট্য আমরা এক জায়গা থেকে মনে রাখতে পারতেছি। দেখো, একটা ছক দিয়ে আমরা প্রথমে একটা ছক দিয়ে কি শিখলাম? স্তর শিখলাম, সংগঠন মাত্রা শিখলাম, সিলম শিখলাম। ঠিক আছে, তিনটা জিনিস। তারপরে এসে আমরা কি শিখলাম? তারপরে এসে আমরা এই যে নটকট শিখলাম 4 নাম্বার বৈশিষ্ট্য। তারপরে এই যে আবরণ শিখলাম 5 নাম্বার বৈশিষ্ট্য। এখন এই যে ছকটা, সুন্দর করে ছকটা তোমরা করবা বাসায়। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা এই ছক থেকে আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পৌষ্টিক নালী। এরপরে আমরা এই ছক থেকে কি শিখবো? পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখবো বলো? পৌষ্টিক নালী শিখবো, পৌষ্টিক নালী। এখন এই পৌষ্টিক নালী আছে কি নেই, পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত, এইটার উপর ভিত্তি করে আমরা পৌষ্টিক নালীকে 2 ভাগে ভাগ করতে পারি। কি বললাম? পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত, এইটার উপর ভিত্তি করে আমরা পৌষ্টিক নালীকে 2 ভাগে ভাগ করতে পারি। তো পৌষ্টিক নালীকে যে আমরা 2 ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে খেয়াল করব। ঠিক আছে, ওকে। তো দেখো, পৌষ্টিক নালীকে হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? পৌষ্টিক নালী আছে কি নেই এটার উপর ভিত্তি করে। তাহলে পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত এটার উপর ভিত্তি করে পৌষ্টিক নালীকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে পৌষ্টিক নালী যদি থাকে তাহলে আমরা সেটাকে একটা নাম দেই, আর পৌষ্টিক নালী যদি না থাকে সেটাকে আমরা একটা নাম দেই। দেখো, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী মানে কি বোঝায়? পৌষ্টিক নালী বোঝায় মানে বোঝায় আসলে পরিপাক নালী। পৌষ্টিক নালী বলতে কি বোঝায়? পরিপাক নালী, পরিপাক নালী। ওকে, সো আমরা মনে রাখবো হচ্ছে 2টা কথা আমরা মনে রাখবো। একটা হচ্ছে এন্টারোজোয়া, একটা নাম কি বলতেছি? এন্টারোজোয়া, এন্টারোজোয়া, এন্টারোজোয়া। ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে প্যারাজোয়া। 2টা নাম একটু খেয়াল করব, একটা নাম এন্টারোজোয়া আর একটা হচ্ছে প্যারাজোয়া। এখন মনে রাখবা, বায়োলজিতে কোথাও যদি এন্টারো কথাটা থাকে, এন্টারো মানে হচ্ছে অন্ত্র। এন্টারো মানে কি? অন্ত্র। এন্টারো মানে কি বলো ভাইয়া? এন্টারো মানে অন্ত্র। এন্টারো মানে অন্ত্র। আমার সাথে সাথে একবার বলো, এন্টারো অন্ত্র, এন্টারো অন্ত্র, এন্টারো অন্ত্র। এন্টারো মানে অন্ত্র। অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ এন্টারোজোয়া মানে যার পৌষ্টিক নালী বা পরিপাক তন্ত্র উপস্থিত তাদেরকে আমরা বলি এন্টারোজোয়া। বললাম না, কারো পরিপাক তন্ত্র বা পৌষ্টিক নালী উপস্থিত থাকে মানে থাকে, আবার কারণ নেই। তো কার পরিপাক নালী বা পৌষ্টিক তন্ত্র আছে বা কার নেই এটার উপর ভিত্তি করে আমরা পৌষ্টিক নালীকে 2 ভাগে ভাগ করতে পারি। সেটা পৌষ্টিক নালী যদি থাকে তাহলে তাদেরকে আমরা বলি এন্টারোজোয়া। পৌষ্টিক নালী যদি উপস্থিত থাকে তাহলে তাদেরকে আমরা বলি এন্টারোজোয়া। আর পৌষ্টিক নালী যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলি প্যারাজোয়া। বুঝতে পারছো আশা করি? তাহলে পৌষ্টিক নালী থাকলে তাদেরকে বলবো এন্টারোজোয়া, আর পৌষ্টিক নালী যদি না থাকে তাদেরকে আমরা বলবো প্যারাজোয়া। এখন আমরা এখান থেকে দেখবো যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এই যে পর্ব 9টা, এই পর্ব 9টার মধ্যে কার পৌষ্টিক নালী উপস্থিত, কার পৌষ্টিক নালী অনুপস্থিত। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে আমাদের যে পরিফেরা যেটা আছে এইটার পৌষ্টিক নালী অনুপস্থিত। পৌষ্টিক নালী অনুপস্থিত। পৌষ্টিক নালী অনুপস্থিত মানে সেটা কি হবে বলো? প্যারাজোয়া। আর এই যে দেখো, পড়ো বা পড়াশুনো করা, এটা একটা প্যারাদায়ক কাজ না? কষ্ট হয় অনেক, তারপরে তো পড়তে হয়, কিছু করার নেই, তাই না? সো পড়ো, এই যে পড়াশুনো করাটা তো একটা প্যারা। সো এই পড়ো থেকে, প্যারা থেকে মনে রাখবো পরিফেরা হচ্ছে প্যারাজোয়া, অর্থাৎ পরিফেরার পৌষ্টিক নালী অনুপস্থিত। পরিফেরা বাদে এখানে যত পর্ব আছে সবাই হচ্ছে এন্টারোজোয়া, মানে সবার পৌষ্টিক নালী বা পরিপাক নালী থাকে। ওকে, বুঝতে পারছো আশা করি? এই জিনিসটা এখান থেকে মুছে দেই, তোমরা বুঝতে পারছো কে হচ্ছে প্যারাজোয়া, কে এন্টারোজোয়া, এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন এই যেটা আছে, প্রথম যেটা আছে আমাদের, এই যে পরিফেরা হচ্ছে পরিফেরা, এই যে পরিফেরা হচ্ছে কি? প্যারাজোয়া, প্যারাজোয়া, প্যারাজোয়া। আর বাকি সব হচ্ছে কি? এই পরিফেরার পর থেকে বাকি সব হচ্ছে কি? বাকি সব এন্টারোজোয়া, বাকি সব এন্টারোজোয়া। এখন এই ছকের মধ্যে আমরা যা কিছু পড়াইলাম,
এইটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা এবার একটু বল। এই ছক থেকে অনেক প্রশ্নই কিন্তু আসে, সুন্দর মতো এই ছকটা কমপ্লিট করলে অনেক প্রশ্ন এখান থেকে আসে। তো সবার কাছে আমার প্রশ্ন, এটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা এটা একটু বলবা। সবাই একটু বলো, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো, জানাও যে হচ্ছে যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা এটা। ক্লিয়ার ক্লিয়ার, ওকে বুঝলাম। ওকে বাকিরা বলো। ওকে জান্নাতুল নিসা আলম, আসিয়া আক্তার, লামিয়া, ঠিক আছে বুঝে থাকলে খুবই ভালো। তাহলে এখন আমরা নেক্সট চলে যাব। দেখো এখানে আমরা ওই যে তোমাদের যে আবরণটা আমরা দেখিয়েছিলাম যে কার আবরণ কেমন, ঠিক আছে, এই যে বলছিলাম যে প্লাটিহেলমিনথিস যেটা, এটা বুঝছো যে আবরণ, ঠিক আছে। সো আবরণটা দেখো এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কিউটিকল, এটা হচ্ছে কি কিউটিকল, এটা হচ্ছে মেন্টল, এটা কিউটিকল, এটা হচ্ছে কাইটিন। সো এই যে আমরা লিখছিলাম না কি কি মা, এটা কিউটিকল, এখানে লেখাটা আসে নাই, কি মা কি কা, ঠিক আছে। ওকে সো এরকম আবরণ এখানে সুন্দর করে সব দেওয়া আছে, আমাদের যে লেকচার শীট গুলো আছে এতে সুন্দর করে সবকিছু পড়ানো আছে, দেওয়া আছে। তারপরে দেখো যে কারা হচ্ছে পৌষ্টিক নালী, ওই যে 1 নাম্বার মানে পরিফেরা, 2 নাম্বার নিডারিয়া, 3 নাম্বার প্লাটিহেলমিনথিস, এভাবে নাম্বার দেওয়া আছে। সো এই যে প্যারাজোয়া, বাকি সব হচ্ছে কি এন্টারোজোয়া, বাকি সব এন্টারোজোয়া। নটোগার্ড দেখো কারণ নটোগার্ড নেই নেই নেই, শুধুমাত্র হচ্ছে এই যে কার এই যে কর্ডাটা এটার হচ্ছে আছে, এখানে নেই লিখে আছে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে মাত্রা দেখো, প্রথমটা হচ্ছে কোষীয়, তারপর টিস্যু অঙ্গ, তারপরে আবার হচ্ছে কি তারপরে হচ্ছে এটা হচ্ছে কি অঙ্গতন্ত্র, ঠিক আছে, অঙ্গতন্ত্র, এটা কি হবে অঙ্গতন্ত্র, ঠিক আছে। ওকে কোষীয়, সরি এটা ভুল লিখলাম, দেখো কোষীয়, তারপর হচ্ছে এটা কি হবে দেখো, এটা হচ্ছে কোষ টিস্যু, এই 2 নাম্বারটা হচ্ছে কি কোষ টিস্যু, তাই না, কোষ টিস্যু। আচ্ছা তারপরে কি হলো টিস্যু অঙ্গ, তারপরে অঙ্গতন্ত্র, বাকি সবগুলো। তারপরে আমরা যে ভ্রূণ স্তর দেখছিলাম, আমরা দেখছিলাম যে পরিফেরা, পরিফেরা এইটা প্যারাজোয়া মানে এই যে প্রথম পর্বটা পরিফেরা, এটার কোনো ভ্রূণ স্তর নেই, পরেরটা হচ্ছে কি দ্বিস্তরী, আর তারপর থেকে সবাই হচ্ছে ত্রিস্তরী, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে সিলোমটা হচ্ছে কি দেখো, প্রথম 3টা হচ্ছে 1 2 3টা অ্যাসিলোমেট, 4 নাম্বারে হচ্ছে কি সুডোসিলোমেট, তারপরে হচ্ছে বাকি সব হচ্ছে ইউসিলোমেট, বুঝতে পারছো। সো এইভাবে কিন্তু হচ্ছে ব্যাপারগুলো। এরপরে বিভিন্ন শ্বসনতন্ত্র, রক্ত সংবন্ধনের ব্যাপারগুলো আছে, বাট আমরা এখন তোমাদের যেই জিনিসটা পড়াবো সেটা হচ্ছে প্রথম পর্বটা পড়াবো, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো যে আমরা এই যে অ্যাসিলোমেট বা সুডোসিলোমেট, ইউসিলোমেট এগুলো কিন্তু আলোচনা করেছি, কোন পর্বগুলা, কোন মেজর পর্বগুলো, এই যে পি স্কয়ার সি স্কয়ার দিয়ে পড়ছিলাম, এই যে পি স্কয়ার সি স্কয়ার, হ্যাঁ এখানে কি নেমাটোডা, বাকি আর কে আছে, আর কে হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এম ডাবল এ ইসিএইচ, এম ডাবল এ ইসিএইচ পড়ছি, মলাস্কা, অ্যানেলিডা, একানোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা, এইগুলা। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে পর্ব পড়বো, যে কোনো একটা পর্ব। সো প্রথম যেই পর্বটা পরিফেরা পর্বের একদম বিস্তারিত আমরা পড়ে ফেলবো, ঠিক আছে, পরিফেরা পর্বের বিস্তারিত পড়ে ফেলবো, ঠিক আছে। চলো আমি তোমাদেরকে একটা দেখাই, দেখো এটা হচ্ছে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য এখানে, ঠিক আছে। পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য আমরা এখান থেকে পড়ে ফেলবো। কিভাবে পড়ে ফেলবো দেখো,
পরিফেরার সকল বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়া যায়। ঠিক আছে, সো আমি তোমাদেরকে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার জন্য একটা সুন্দর ছন্দ দিব। ঠিক আছে, সেই ছন্দটা হচ্ছে কি, দেখো পরিফেরা পর্ব, এই পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। এই মনে রাখার জন্য আমি একটা ছন্দ দিয়েই হচ্ছে তোমাদের সব মনে রাখাবো। দেখো ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি। ওকে, খেয়াল করো যে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য আমরা কিভাবে একবারে তোমাদেরকে সব বলে দিব। দেখো খেয়াল করো, এখন পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য আমরা মনে রাখবো জাস্ট একটা ছন্দ দিয়ে। ছন্দটা হচ্ছে কেমন, এরকম। দেখো যে পরিফেরায় অনেক স্পঞ্জ, পরিফেরায় অনেক স্পঞ্জ, পরিফেরায় অনেক স্পঞ্জ, এই কথাটা দিয়ে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, সো পরিফেরায় অনেক স্পঞ্জ এই কথাটা দিয়ে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে মনে রাখবো। কিভাবে চলো দেখি। যে দেখো পরিফেরা নামটা কেন লিখছি, এই পর্ব যে কোন পর্ব এটা মনে রাখার জন্য। তাহলে অ দিয়ে হচ্ছে কি, দেখো অ দিয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে অস্টিয়া আর একটা হচ্ছে কি অস্কুলাম। ঠিক আছে, কিভাবে আমরা পড়াবো এটা তোমাদেরকে দেখাই। দন্তান্ন দিয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে নিশ্চল আর একটা হচ্ছে নালীতন্ত্র। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ক দিয়ে হচ্ছে কি, ক দিয়ে হচ্ছে কোয়ানোসাইট। ওকে, তো এই যে পরিফেরা অনেক স্পঞ্জ, জাস্ট এই লাইনটা দিয়ে আমরা সকল বৈশিষ্ট্য পড়ে ফেলবো, তাই না? আচ্ছা, স্পঞ্জ দিয়ে কি, স্পঞ্জ নিজেই একবার স্পঞ্জ, তারপরে আরেকটা হচ্ছে কি স্পঞ্জিন, আরেকটা হচ্ছে স্পঞ্জোসিল, আর একটা আছে সেটা হচ্ছে স্পিকিউল। তাহলে এই হচ্ছে আমরা পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। কি কি লিখলাম, জাস্ট পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখলাম, জাস্ট পরিফেরায় অনেক স্পঞ্জ, এই ছন্দটা দিয়ে হচ্ছে আমরা পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। কিভাবে দেখো, খেয়াল করো। দেখো মনে রাখবা, বায়োলজিতে কোথাও যদি অস কথাটা আছে, অস বা এস্টোম বা কোয়ানা, কি বললাম, বায়োলজিতে কোথাও যদি অস, স্টোম বা কোয়ানা এই কথাগুলো আসে, এইগুলো দ্বারা বোঝায় হচ্ছে কি, এইগুলো দ্বারা বোঝায় হচ্ছে ছিদ্র। কি বোঝায়, এইগুলো দ্বারা বোঝায় হচ্ছে ছিদ্র। ঠিক আছে, তাহলে বায়োলজিতে কোথাও যদি অস, স্টোম বা কোয়ানা এই ব্যাপারগুলো আসে, তাহলে এইগুলো দ্বারা কি বোঝায় বলো, এইগুলো দ্বারা বোঝায় হচ্ছে ছিদ্র। এগুলো দ্বারা কি বোঝায়, ছিদ্র। ওকে, তাহলে এইগুলো দ্বারা কি বোঝায়, ছিদ্র। ওকে, তাহলে দেখো পরিফেরায় 1 নাম্বার বৈশিষ্ট্য চলে যাবে যে পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কথা কি, পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। ওকে, 2 নাম্বার বৈশিষ্ট্য দেখো, এখানে অস্কুলাম। কি লিখলাম, অস্কুলাম। দেখো এখানে অস কথাটা দিয়ে কি বোঝাচ্ছে, ছিদ্র। তাহলে এখানে অস কথাটা আছে, তাই না? অস্কুলাম লিখতে গেলে অস কথাটা আসবে, তাহলে অস মানে কি বোঝায়, ছিদ্র। তাহলে অস্কুলাম, অস্টিয়া শব্দটা বড় নাকি অস্কুলাম শব্দটা বড়? অবশ্যই অস্টিয়া থেকে অস্কুলাম শব্দটা বড়। তাহলে অস্কুলাম নামক কি থাকে, মনে রাখবো, পরিফেরায় অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। কি থাকে, পরিফেরায় অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। পরিফেরায় অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। তাহলে দুইটা বৈশিষ্ট্য শেষ। পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, 2 নাম্বার পরিফেরায় অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। ওকে, তারপরে দেখো নিশ্চল, 3 নাম্বারে কি লিখতেছে এখানে, নিশ্চল। দেখো নিশ্চল দিয়ে কি বোঝাচ্ছি, দেখো পরিফেরার যে প্রাণীরা, পরিফেরার পূর্ণাঙ্গ প্রাণীরা হয় নিশ্চল। দেখো তোমরা যদি কখনো গরু ছাগলের বাচ্চা দেখে থাকো, যে গরু ছাগলের বাচ্চা হইলেই দেখবা যে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে, কিন্তু একটা মানুষের বাচ্চা হলে কি পেট থেকে বের হয়ে বলে নাকি এ আব্বা এদিকে আয়, বলে কিন্তু না। তার মানে ব্যাপার, পরিফেরা কিন্তু একদম প্রথম পর্ব, মানে অনুন্নত বা সরলতম পর্ব, প্রথম পর্ব, তাই না? তো এইটা দিয়ে আমি আরো একটা সহজ এক্সাম্পল যদি বলি, কচুরিপনা যদি তোমরা দেখে থাকো, শ্যাওলা, কচুরিপনা, তাই না? এগুলো দেখবা পুকুরে যখন থাকে, ও ছোট অবস্থায়, বাচ্চা অবস্থায় ওকে পুকুরে ছেড়ে দিলে দেখবা যে এ মাথা থেকে ও মাথা সমস্ত পুকুর ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু বয়স যখন বাড়তে থাকে, বেশি বয়স হয়ে যায়, তখন অনেক বাচ্চা হয়, ওর অনেক শাখা প্রশাখা হয়। অনেক শাখা প্রশাখার কারণে একটা জায়গায় রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর নড়াচড়া কিন্তু করে না, বুঝছো? তার মানে দ্যাট মিনস ব্যাপারটা এটা দিয়ে বোঝাতে যাচ্ছি যে এদের এই যারা সরলতম প্রাণী, এরা ছোট অবস্থায় সচল থাকে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল হয়ে যায়। তার মানে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পরিফেরার পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন হয়? নিশ্চল হয়। ওকে, তাহলে 3টা বৈশিষ্ট্য পড়ে ফেললাম। অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়। ওকে, তারপরে 4 নাম্বার এখানে আরেকটা কথা আসছে, দেখো নালীতন্ত্র। নালীতন্ত্র কি জিনিস? দেখো আমরা যারা উন্নত প্রাণী, আমাদের থাকে সংবহন তন্ত্র। সো উন্নত প্রাণীর কি থাকে? উন্নত প্রাণীদের থাকে হচ্ছে সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র যেমন আমরা বলি যে রক্ত সংবহন তন্ত্র। তো একটা সংবহন তন্ত্রের মধ্যে দিয়ে কি কি পরিবহন হয় জানো? অক্সিজেন পরিবহন হয়, তারপরে হচ্ছে পুষ্টি, খাবারের মাধ্যমে যে পুষ্টিটা আসে সেই পুষ্টি পরিবহন হয়। আর কি পরিবহন হয়? শুক্রাণু বা স্পার্ম, শুক্রাণু বা স্পার্ম, এইগুলো পরিবহন হয়। এখন এই যে পরিফেরা পর্বের প্রাণী যারা আছে, এদের কিন্তু হচ্ছে কি নাই? এদের সংবহন তন্ত্র নাই, কিন্তু এদের তো এই কাজগুলো করতে হবে, তাই না? অক্সিজেন পরিবহন করতে হবে, পুষ্টি পরিবহন করতে হবে, শুক্রাণু বা স্পার্ম পরিবহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ওদের হচ্ছে নালীতন্ত্রের সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি সৃষ্টি করে দিয়েছে? নালীতন্ত্র। তো নালীতন্ত্র যদি থাকে তাহলে কার বৈশিষ্ট্য? এটা দেখেই বুঝে যাবে এটা হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য। তারপরে দেখো আরেকটা জিনিস এখানে আছে, দেখো কোয়ানোসাইট। দেখো এই যে কোয়ানা মানেই বুঝাইছিলাম ছিদ্র, তাহলে কোয়ানোসাইট, কোয়ানা মানে হচ্ছে ছিদ্র, আর সাইট মানে বুঝায় হচ্ছে কোষ। তার মানে কোয়ানোসাইট নামক ছিদ্রযুক্ত। তার মানে এদের কোষগুলোর মধ্যে, এই পরিফেরার কোষগুলোর মধ্যে এরকম অসংখ্য ছিদ্র ছিদ্র থাকে। তার মধ্যে একটা বড় ছিদ্র থাকে যেটাকে আমরা বলি অস্কুলাম। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। আমি দেখো তোমাদের সব বুঝাচ্ছি, ঠিক আছে? বায়োলজিতে অনেক বেশি বুঝতে হয়, হ্যাঁ, অনেকে মুখস্থ করে পড়ো, যার কারণে হচ্ছে এই পড়াটা বেশি দিন কিন্তু থাকে না, কিন্তু যদি বুঝে বুঝে পড়ো পড়াটা কিন্তু বহু দিন থেকে যায়, ঠিক আছে? ওকে, তাহলে তারপরে আমরা দেখি, তাহলে এতটুকু আমরা দেখে গেছি। তারপরে স্পঞ্জ। দেখো পরিফেরা শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে দুইটা শব্দ পাই, একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে ফেররা। পরিফেরা শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ পাই, একটা হচ্ছে পোর আর একটা ফেররা। মনে রাখবা পোর বা পোর্স, পোর মানে হচ্ছে বোঝায় হচ্ছে ছিদ্র, পোর মানে হচ্ছে কি? ছিদ্র। পোর মানে বোঝায় ছিদ্র। আর ফেররা মানে হচ্ছে বহন করা, ফেররা মানে হচ্ছে বহন করা। তাহলে যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করে, তাহলে পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে কি জানো? ছিদ্রাল প্রাণী। পরিফেরা পর্বের অপর নাম কি? পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। এখন এই পরিফেরা পর্বকে আমরা আদর করে বা ভালোবেসে এটাকে আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে কি? পরিফেরাকে আদর করে ভালোবেসে আমরা স্পঞ্জ নামে ডাকি। কি নামে ডাকি? স্পঞ্জ। তাহলে স্পঞ্জ যদি পাও কোথাও, স্পঞ্জ কথাটা পাও, স্পঞ্জ পাইলে মনে রাখবে এটা পরিফেরা। তাহলে এখানে যে স্পঞ্জ আছে এটা পরিফেরার দেহটাকে বোঝাচ্ছে, পরিফেরাকে বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো তাহলে এখানে 5 এই 4, এটা হচ্ছে ধরো 5, এটা হচ্ছে 6 নাম্বার বৈশিষ্ট্য গেল। 7 নম্বরে দেখো, দেখো স্পঞ্জিন আছে। কি আছে? স্পঞ্জিন। এখন স্পঞ্জিন শব্দটাকে যদি ভাঙাই তাহলে দুইটা ওয়ার্ড পাবো। স্পঞ্জিন শব্দ ভাঙালে কয়টা ওয়ার্ড পাবো? দুইটা। একটা হচ্ছে স্পঞ্জ প্লাস ইন, স্পঞ্জ প্লাস ইন। তাহলে স্পঞ্জিন শব্দটাকে ভাঙলে কয়টা ওয়ার্ড পাবো? দুইটা, স্পঞ্জ প্লাস ইন। বায়োলজিতে কোনো কোথাও যদি থাকো যে ইন আছে, কোনো কিছুর নামের শেষে ইন থাকলে সেটা হবে প্রোটিন, ঠিক আছে? এই দেখো প্রোটিন লিখলেও লাস্টে কি থাকে? ইন থাকে, আইএন, ইন। তাহলে কোনো কিছুর নামের শেষে যদি ইন থাকে সেটা হবে কি? প্রোটিন। বায়োলজিতে কোনো কিছুর নামের শেষে যদি ইন থাকে সেটা হবে প্রোটিন, ঠিক আছে? তাহলে স্পঞ্জিন কি হবে? একটা প্রোটিন। এখন দেখো আমি একটা জিনিস বলি, আমরা কয় ধরনের খাবার খাই? আমরা মানুষ, আমরা কিন্তু 6 ধরনের খাবার খাই। কয় ধরনের খাবার খাই? 6 ধরনের খাবার খাই, 6 ধরনের। তার মধ্যে প্রধান খাবার কয়টা? আমরা যে 6 ধরনের খাবার খাই তার মধ্যে প্রধান খাবার কয়টা? আমরা 6 ধরনের খাবার খাওয়ার মধ্যে 3টা হচ্ছে প্রধান খাদ্য। একটা হচ্ছে এই যে আমরা সিপিএল দিয়ে মনে রাখি, যেমন আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সিপিএল ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ না। এটা হচ্ছে সিতে হচ্ছে কি? কার্বোহাইড্রেট, বুঝছো? আমরা মেইনলি 3 ধরনের খাবার খাই, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে কি? তারপর 2 নাম্বার হচ্ছে প্রোটিন, প্রোটিন, আর একটা হচ্ছে কি? লিপিড। এখন কার্বোহাইড্রেট খাইলে কি হয় আমাদের শরীরে? কার্বোহাইড্রেট খাবার হিসেবে গ্রহণ করলে কি হয় বলো? কার্বোহাইড্রেট খাবার হিসেবে গ্রহণ করলে শক্তি উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট খাইলে কি হয়? শক্তি উৎপন্ন হয়। ওকে, আর প্রোটিন কি করে? প্রোটিন দেহ গঠনে কাজ করে। কি করে? দেহ গঠনে কাজ করে, দেহ গঠনে কাজ করে।
প্রোটিন দেহ গঠনে কাজ করে। আর লিপিড হচ্ছে কি করে, লিপিড হচ্ছে কি করে, দেহে তাপ উৎপন্ন করে, দেহে তাপ উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে, দেহে তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝছো? তাহলে আমরা দেখছি প্রোটিন হচ্ছে দেহ গঠনে কাজ করে যেহেতু, তাহলে স্পঞ্জিন হচ্ছে কি একটা, ওর নামের শেষে ইন আছে প্রোটিন, তাহলে পরিফেরায় যে প্রোটিনটা থাকে স্পঞ্জিন, এটা পরিফেরার দেহ গঠনে কাজ করে। তাহলে স্পঞ্জিন নামক প্রোটিন থাকে যেটা কি করে, পরিফেরার দেহ গঠনে কাজ করে। ক্যামেরা গেল, স্পঞ্জিন নামক, আর ঠিক করে দেই, হ্যাঁ, স্পঞ্জিন নামক যে প্রোটিন থাকে এটা কি করে, পরিফেরার দেহ গঠনে কাজ করে। ঠিক আছে, তাহলে স্পঞ্জিন নামক প্রোটিন কি করে, পরিফেরার দেহ গঠনে কাজ করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো স্পঞ্জোসিল, সবকিছু দেখো একদম ভেঙে ভেঙে পড়াই, আমি ওয়ার্ড মিনিং করে করে পড়াই। ইংলিশে যেমন ওয়ার্ড মিনিং যদি জানো, ভোকাবুলারি জানলে পড়াটা অনেক সহজ হয়ে যায়, বায়োলজিতেও ঠিক তাই। ঠিক আছে, এজন্য আমি এটাকে ভেঙে ভেঙে সুন্দর করে পড়াই, যারা ওয়ার্ড জানে তারা সুন্দর করে এরকম ওয়ার্ড মিনিং করতে পারে। তাহলে এটা কত নাম্বার বৈশিষ্ট্য, 8 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে স্পঞ্জোসিল, তো দেখো স্পঞ্জোসিল শব্দটাকে আমরা যদি ভাঙি, স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা ওয়ার্ড পাবো। স্পঞ্জোসিলকে ভাঙলে দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে স্পঞ্জ, একটা হচ্ছে কি স্পঞ্জ প্লাস একটা হচ্ছে কি সিল। তাহলে দেখো স্পঞ্জ পাইলে আমরা বলছি পরিফেরা, তার মানে পরিফেরার দেহটাকে বলা হচ্ছে কি, পরিফেরার দেহটাকে বলছি স্পঞ্জ। ঠিক আছে, আর কোথাও যদি সিল কথাটা থাকে, সিল মানে বোঝায় হচ্ছে গহ্বর, সিল মানে কি বোঝায়, গহ্বর। তাহলে স্পঞ্জোসিল নামক কি হবে, এটা স্পঞ্জোসিলকে একত্রে বলতে পারি দেহ গহ্বর। কি বলতে পারি, দেহ গহ্বর, দেহ গহ্বর। সো পরিফেরায় কি থাকে বলো, এই যে স্পঞ্জোসিল নামক, স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকে। ওকে, নেক্সট যদি দেখো স্পিকিউল আছে, এখানে কি আছে, স্পিকিউল, এটা হচ্ছে ধরো 9 নাম্বার বৈশিষ্ট্য। তো স্পিকিউল শব্দটাকেও যদি ভাঙাও তুমি তাহলে দুইটা ওয়ার্ড পাবা। দেখো কি কি, স্পিকিউলকে ভাঙালে, স্পিকিউলকে ভাঙালে দুইটা ওয়ার্ড পাওয়া যায়, স্পিকিউলকে ভাঙালে দুইটা ওয়ার্ড পাওয়া যায়। কি কি, একটা হচ্ছে স্পাইক, একটা হচ্ছে স্পাইক প্লাস ইউএলই, ইউল। তাহলে স্পাইক বলতে বোঝায় কাটা, স্পাইক বলতে বোঝায় কাটা। ছেলেরা, ছেলেরা মাথায় স্পাইক দেয় না, কাটার মতো সোজা করে মোরগের মতো বলে। ঠিক আছে, তাহলে স্পাইক মানে কাটা, আর ইউল বলতে বোঝায় ক্ষুদ্র, কোনো কিছুর নামের শেষে যদি ইউল থাকে এটা দিয়ে বোঝায় ক্ষুদ্র। তাহলে স্পিকিউল মানে হচ্ছে কি, ক্ষুদ্র কাটা। তো স্পিকিউল নামক এদের দেহে অসংখ্য কাটা না কিন্তু ক্ষুদ্র কাটা থাকে। যেমন ভেইন মানে আর্টারি, তাহলে যদি আমরা বলি ভেনিউল মানে ক্ষুদ্র ধমনী, হ্যাঁ, আর্টারি মানে ধমনী বা ক্ষুদ্র ধমনিকা, সরি ভেইন মানে শিরা, ক্ষুদ্র শিরা বলবো। আর আর্টারি মানে হচ্ছে কি ধমনী, তাহলে যদি বলি আর্টারিউল মানে ক্ষুদ্র আর্টারি, মানে মানে ক্ষুদ্র ধমনিকা। সো এই সকল বৈশিষ্ট্যগুলো তোমরা এখন যে দেখো পরিফেরার সকল বৈশিষ্ট্যগুলো এখন বুঝছো কিনা এটা এখন আমাকে কমেন্ট করে জানাও। সবাই এখন কমেন্ট করে জানাও যে পরিফেরার সকল বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, বুঝছো আমরা কিভাবে পড়াবো, একদম ভেঙে ভেঙে। ঠিক আছে, মনে করবো যে তুমি কিছুই জানো না, একদম পুরো তোমাকে বেসিক দিয়ে কিভাবে পড়ালে তুমি আসলে বেস্ট করতে পারবা। ঠিক আছে, একদম এই হাতে অনেক সময় আছে, সেকেন্ড টাইম একদম। আমরা তো দেখছো যে বহুত ক্লাস দিয়েছি আমরা, প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে ক্লাস। তার মানে আমরা, তোমরা হচ্ছে কি, তোমরাই হচ্ছে এইবার কিন্তু শেষ, তোমরা কোথায় শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। ঠিক আছে, তো আমরা 14টা, আমাদের যে বায়োলজিতে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারের উপর 25টা ক্লাস দিয়ে আমরা শেষ করব। তার মানে বুঝতেছো যে ক্লাসগুলো কতটা ভেঙে ভেঙে আসলে নিব, যাতে হচ্ছে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, তোমরা যাতে সুন্দর মতো হচ্ছে কি করতে পারো বলো, যে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। এই জন্য কিন্তু আমরা একদম ভেঙে 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 তোমাদেরকে পড়াবো। বুঝতে পেরেছো? সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই এই যে ক্লাসটা আমি সুন্দর করে ভেঙে ভেঙে দিলাম, সুন্দর করে পড়াইয়ে দিলাম, তোমরা এখন তো সুন্দর মতো বুঝতে পারছো। এভাবে তোমরা আগে পড়ছো কিনা আমি জানি না, তোমরা সুন্দরভাবে এই ক্লাসটা নোট করবা, নোট করে হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপে, এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এটা তো তোমরা জানো, ওখানে পোস্ট করবা। যে হচ্ছে ভালো হচ্ছে করবা তাকে কিন্তু আমাদের পক্ষ থেকে একটা গিফট দিব, আমার পক্ষ থেকে গিফট দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে আমাদের পড়াটা পড়াবো। আমরা দেখি এখন কয়েকটা দেখি
তোমাদেরকে দেখাই, এভাবে প্রত্যেকটা পর্ব কিন্তু আমি এভাবে পড়াই, বুঝছো? আমি প্রত্যেকটা পর্ব হচ্ছে এইভাবে পড়াই। এখন দেখো এটা একটা অ্যান্সার করো তো, স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায় বলো তো? স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায় বলো দেখি, এই প্রশ্নের অ্যান্সারটা দাও। স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায় বলো, সবাই অ্যান্সার দাও, দেখো কমন পড়ে কিনা। স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? সবাই দ্রুত কমেন্ট করো ভাইরা। বলো তো স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? ইয়েস, দেখতেছো তোমরা একটু আগেই দেখলা, এই তো ঠিক আছে। তাহলে স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যাবে? এটা হচ্ছে পরিফেরা, ঠিক আছে, পরিফেরা। ওকে, আমরা আগের প্রশ্নগুলো এগুলো যেহেতু আমরা পড়াই নাই, তারপর আমি তোমাদেরকে বলি। বলো তো এই যে মেন্টাল কোন পর্বের বৈশিষ্ট্য হতে পারে? দেখো ঢাকা ভার্সিটিতে আসছিল এটা, আমি পড়াইছিলাম যে কার আবরণ কেমন, ঠিক আছে। সো কার আবরণ কেমন, ওখান থেকে এটা অ্যান্সার দেওয়া যেতে পারে, ঠিক আছে। কি কি মা কি কা, এটা ঢাকা ভার্সিটির 20-21-এর প্রশ্ন। ধরো তো মেন্টাল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা, মলাস্কা, নাকি হচ্ছে অ্যানিলিডা, নাকি একাইনোডার্মাটা, কোনটা হবে বলো? বলো তো কোনটা হবে? বলো তো মেন্টাল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য হবে? মেন্টাল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য হবে বলো, 2 নম্বরের যে প্রশ্নটা আছে, মেন্টাল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য হবে? আসে আক্তার বলছে বি, শারিয়াত জয় বলতেছে বি। ওকে, বাকিরা দেখি। বি বি বি, দেখতেছো? তাহলে যতটুক পড়িয়েছি তার মধ্যে থেকে তোমরা অন্য কোথাও না যেই অ্যান্সার দিতে পারতেছো, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, আচ্ছা। কোন কৃমি চোখকে আক্রান্ত করে? এটা তো তোমরা আসলে পারবা না, আমি জাস্ট বলে দেই, আমরা যখন আলোচনা করব তখন তোমরা এমনিই পেরে যাবা। কোন কৃমি চোখকে মানে আমরা যখন আলোচনা করব তখন তোমরা পেরে যাবা, ঠিক আছে। কোন কৃমি চোখকে আক্রান্ত করে? সো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, আমি তোমাদেরকে বলে দিই। দেখো যে চোখকে যদি আক্রান্ত করে কোনো কৃমি, তাহলে আমরা চোখে কেমন দেখবো? ভালো দেখবো নাকি আগের মতো? ঠিক আছে, চোখেও কিন্তু কৃমি হয়। সো চোখে কৃমি আক্রমণ করলে তোমরা হয়তো পারবা, অনেকে পরীক্ষা দিয়েছো, পড়ছো, অ্যান্সার পারলে দিতে পারো। সো চোখে যদি কৃমি হয় তাহলে আমরা একটু মানে নর্মাল দেখবো, লো লো দেখবো, তাই না, একটু কম দেখবো। সো ল ল বলতে বোঝায় হচ্ছে চোখ কৃমি, বুঝছো? এই তো ল ল হবে, বুঝছো? এটা কি হবে? ল ল, ঠিক আছে। ওকে, তারপর মেন্টাল আমরা দেখলাম। 3 নাম্বার এখানে দেখো শিখা কোষ, এটা সবাই পারো। আমরা যখন প্লাটি হেলমিনথিস পড়াবো তখন এই প্লাটি হেলমিনথিসের নাম দিয়েই এই সকল বৈশিষ্ট্য এর পড়াবো। প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস এই নাম দিয়েই হচ্ছে এর সকল বৈশিষ্ট্য পড়াবো। থেস তো এখানে কি শিখা কোষ থাকে, তাই না? তাহলে এই শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য সবাই জানো, এটা খুব একটা ইম্পর্টেন্ট। শিখা কোষ যে পর্বের বৈশিষ্ট্য, এটা কি হবে বলো তো? শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য হবে বলো? শিখা কোষ, শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য হবে বলো তো? শিখা কোষ হবে কোনটা? যে প্লাটি হেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য, তাই না? প্লাটি হেলমিনথিস শিখা কোষ, বা এটাকে কি বলি জানো আমরা? এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ফ্লেম সেল। কি বলি? ফ্লেম সেল। এটাকে কি বলি? ফ্লেম সেল বলি, বুঝছো? ফ্লেম সেল বলি। ওকে, তারপরে দেখো যে নেফ্রিডিয়া কি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা আমরা যখন পড়াবো তখন কিন্তু পারবা, ঠিক আছে। ওকে, এখন এই প্রশ্নটা আমি তোমাদের একটু বলে দেই। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা জানো? প্রাণী জগতের সবচেয়ে
বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব মানে সর্ববৃহৎ পর্ব বলা হয় কোনটাকে? প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব বলা হয় কোনটাকে জানো? প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্ব বলা হয় কোনটাকে জানো? আর্থ্রোপোডা। প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্ব বলা হয় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাকে বলা হয় সবথেকে বৃহত্তম পর্ব। এখন এখানে প্রশ্ন দিচ্ছে, দেখো দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? সো সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। আর যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব, তাহলে এটা কি হবে? দ্বিতীয় বৃহত্তম পর্ব হবে মলাস্কা। মলাস্কা। তাহলে এখানে এই যে 9 নাম্বার যে প্রশ্ন, এখানে অ্যান্সার কিন্তু হবে মলাস্কা। বুঝতে পারতেছো? ওকে, ক্যামেরা গেছে না? ওকে, তাহলে তারপরে যদি আমরা দেখি যে এখানে এইটা তোমরা পারবা, এইটা পারবা, দেখছো? তার মানে এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে মানে পড়ার মধ্যে সবগুলো তোমরা পারো। দেখো কোন পর্বটি সিলোমবিহীন? সিলোমবিহীন মানে কি বোঝায়? অ্যাসিলোমেট। সিলোমবিহীন মানে কি বোঝায় রে? অ্যাসিলোমেট। তা কোনগুলো অ্যাসিলোমেট আমরা তো পড়ছি না, কোনগুলো অ্যাসিলোমেট, কোনগুলো সুডোসিলোমেট, কোনগুলো ইউসিলোমেট, এটা তো আমরা পড়ছি, তো সবার পারা উচিত, তাই না? এটা এই যে 10 নাম্বারটা, এটা কি হবে বলো তো? কোন পর্বটি সিলোমবিহীন? কোন পর্বটি সিলোমবিহীন এটা বলো তো? কোন পর্বটি সিলোমবিহীন? নিডারিয়া, মলাস্কা, আর্থ্রোপোডা না একাইনোডার্মাটা? কোনটা হবে সিলোমবিহীন? কোনটা? এই সিলোমবিহীন কোনটা? কেন উত্তর দাও না তোমরা? তা তো সবার পারা উচিত। আমরা একটু আগে পড়ছি না সিলোমবিহীন কারা? অ্যাসিলোমেট কারা? পি স্কয়ার সি স্কয়ার, তাই না? পি স্কয়ার সি স্কয়ার মানে প্রথম তিনটা, তাই না? পরিফেরা, প্লাটিহেলমিনথিস আর নিডারিয়া, তাই না? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। আরেকটা সি দিয়ে কি থাকে? উজ্জ থাকে, টেনোফোরা থাকে। সি দিয়ে হচ্ছে আরেকটা কি থাকে? টেনোফোরা। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হবে? কোন পর্বটি সিলোমবিহীন? এটা কি হবে? এই যে নিডারিয়া। ঠিক আছে? ও প্লাকয়েড আইসটাই, সেগুলো তো তোমরা এখন পারবা না। ঠিক আছে, এগুলো আমরা এরকম করে পড়ি, সিএস ক্যাস মানে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিস, সার্কোপটেরিজি। সো কন্ডিকথিস যারা, এরা হচ্ছে প্লাকয়েড আইস থাকে, এদের সাইক্লো অ্যাক্টিনোপটেরিজি সাইক্লয়েড আইস, আর সার্কোপটেরিজি হচ্ছে প্লাকয়েড সাইক্লয়েড, ওইটা থাকে গ্যানয়েড। সো কন্ডিকথিস যেহেতু প্লাকয়েড আইস, তাহলে এদের উদাহরণ থাকে হচ্ছে হাঙর। ঠিক আছে, হাঙর বা থুট্টি হাঙ্গর, ঠিক আছে, এইগুলা। তার মানে প্লাকয়েড আইস থাকে কাদের? হাঙরের। ওকে, নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? এটা তোমরা পারবা কিনা আমি জানি না। তরুণাস্থিযুক্ত মাছ কোনটা জানো? ওই যে ক্যাস যেটা, এটা হচ্ছে তরুণাস্থি, অস্থি, অস্থি। তাহলে এই যে তরুণাস্থি হচ্ছে কন্ডিকথিস থেকে বলা হয় আমরা তরুণাস্থি। তাহলে এখানে কয়টা থাকে জানো? 5 থেকে 7 জোড়া থাকে। 5 থেকে 7 জোড়া, তার মানে কোনটা জানো? 12 দাগের হচ্ছে ডি। ওকে, সো এইগুলো হচ্ছে তোমাদের আস্তে আস্তে পড়াবো, এগুলো তোমাদের এখনো পড়ার মধ্যে আমি নিয়ে আসি নাই। সো এরকম বেশ কয়েকটা প্রশ্ন। মেন্টাল, আর একটা মেন্টাল কোনটা? এটা তো পারবা তোমরা, তাই না? মেন্টাল কোনটা? সো মেন্টাল এটা হচ্ছে কোনটা? 19, এটা হচ্ছে বি। তারপরে এখানে দেখো পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? এটা সবাই পারবা, এটাও পারবা, এটা আজকে পড়ার মধ্যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছে 22-23 সালে, যে যে তোমার হচ্ছে পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? আমরা জানি হচ্ছে পৌষ্টিক নালী কোনটায় থাকে না। দেখো পরিফেরাতে পৌষ্টিক নালী শুধু থাকে না, আমরা দেখছিলাম যে প্যারোজোয়া, বাকি সব এন্টারোজোয়া। সেটা কি হবে? পরিফেরা হবে। ঠিক আছে, 20 নাম্বারের কথা হবে ডি, মালিহা আক্তার লিনা।
এগুলো হচ্ছে তোমরা এই যে পরিফেরা আরেকটা পড়বো। পরিবারের প্রাণীদের সংগঠন ক্রমমাত্রা কোনটি? সংগঠন মাত্রা কোনটা সবার পারা উচিত। পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন মাত্রা কোনটি? পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন মাত্রা কোনটি? সবাই পারবা এটা, আমি প্রথমে পড়িয়েছি তাই না? সো পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন মাত্রা কোনটি? সবাই পারবা এটা। ইয়েস, কোষীয় সংগঠন মাত্রা প্রাণী। দেখছো আমরা যেগুলো পড়িয়েছি সেগুলোর মধ্যে সবই তোমরা পারো। সো এগুলো তো পারবা না, ঠিক আছে। সো আজকের মতো ক্লাসটা এখানে শেষ হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। ভালো থাকো এবং হচ্ছে তোমরা নোটটা করবা, নোটটা করে হচ্ছে এডুকেশন অফিসিয়াল গ্রুপে পোস্ট করবা। সবাই একটু জানাও তো বুঝছো কিনা পড়াশুনো আজকেরটা, কোনো সমস্যা আছে কিনা একটু জানাও তো ভাইয়াকে। আমরা নেক্সট ক্লাসে বাকি পর্বগুলো নিয়ে আলোচনা করব। ওকে ঠিক আছে, থাকো তাহলে, আল্লাহ হাফেজ।